তো প্রথম এরকম মানে মডেলটি হচ্ছে এরকম যে তিনটি টপিক থাকে, তিনটি টপিকের মধ্যে মানে দুইটি টিমে একটি করে টপিক কাটার সুযোগ পায়, তারপর যে টপিকটি বাকি থাকে আমরা সেই টপিকটিতে বিতর্ক করি। তো এখানে সময়ের সাথে আমি তিনটি টপিক আর মানে আলাদা করে পড়ছি না। আজকের ফাইনালে যেই মোশন বা টপিকের বিতর্ক হবে তার কনটেক্সট বা প্রেক্ষাপট বলছি, এরপরে বিতর্কের যে মোশন সেই মোশনটি বলছি। প্রেক্ষাপট: ইসলামী ব্যাংক হলো এমন ব্যাংক যেগুলো শরিয়া আইন মেনে পরিচালিত হয়। এ ধরনের ব্যাংকে শরিয়া আইন মেনে চলার দুটি পদ্ধতি রয়েছে। এক, ব্যক্তিকেন্দ্রিক মডেল, যেমন সৌদি আরবে প্রচলিত। এই মডেলে প্রতিটি ব্যাংক তাদের নিজস্বভাবে শরিয়া মেনে চলা নিশ্চিত করে। প্রতিটি ব্যাংকের একটি করে পৃথক শরিয়া বোর্ড থাকে, যারা ব্যাংকের কর্পোরেট সিদ্ধান্ত সমূহ অনুমোদন করে। প্রয়োজনে এসব শরিয়া বোর্ড ইসলামী আলেমদের সঙ্গে পরামর্শ করে ফতোয়া গ্রহণ করতে পারে, যাতে ব্যাংকের কার্যক্রম শরিয়া সম্মত হয়। দুই, কেন্দ্রীভূত মডেল, যেমন মালয়েশিয়ায় প্রচলিত। এই মডেলে একটি কেন্দ্রীয় বোর্ড সব ইসলামিক ব্যাংকের শরিয়া মেনে চলার তদারকি করে। এই বোর্ড সরকার কর্তৃক নীতিমালা অনুসরণ করে এবং সব ব্যাংককে এই নীতিমালা মেনে চলতে বাধ্য করে। এবার যেই টপিকে আমরা তখন প্রেক্ষাপটটা বললাম, যাতে করে টপিকটি বুঝতে যারা আমাদের এখানে শ্রোতা রয়েছে তাদের সুবিধা হয়। বিতর্কের টপিক বা মোশন হচ্ছে যে কেন্দ্রীভূত মডেল ব্যক্তি কেন্দ্রিক মডেল থেকে ইসলামী ব্যাংকের শরিয়া আইন অধিকতর মেনে চলে। তাহলে আমি কালো বিলম্ব না করে টিম অ্যাফার্মেটিভ বা পক্ষ দলের প্রথম বক্তাকে বিতর্ক করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা চাইবো যে আপনারা বিদ্যার্থীদের করতালি দিয়ে উৎসাহিত করেন। Audible? Hello, hello. Clearly, sir? ধন্যবাদ। এই সংসদ কেন্দ্রীয় এই ভিতরে আপনাকে কথা হলো দুটো মডেল দিতে হবে। কত মডেল আছে? ব্যক্তিগত মডেল। ব্যক্তিগত মডেলটা দেখতে কেমন? অবশ্যই ইসলামিক ব্যাংকের সকল ডিসিশন বাই কেন্দ্রীয় ডিসিশন কর্পোরেট ডিসিশন গুলো দেখতে কেমন? অর্থাৎ আপনি ডিপোজিট রেট কত হবে, আপনার ইন্টারেস্ট রেট কত হবে, এবং কোন কাজে আপনি কতটুকু লোন দিবেন, কোন ইন্ডাস্ট্রি করে আপনি কত কি পরিমাণ ইনভেস্টমেন্ট করবেন। অর্থাৎ এই সবগুলো হচ্ছে আপনার হচ্ছে কর্পোরেট ডিসিশন। এই ডিসিশনগুলো মেক করে প্রত্যেকটা স্টেশনে আলাদা করে শরিয়া বোর্ড থাকে, ওই বোর্ডটা কিন্তু অটোমেটিক থাকে ওই ডিসিশনগুলো মেক করে। আদারওয়াইজ আপনার কেন্দ্রীভূত মডেল এমন একটা মডেল যেখানে হচ্ছে একটা সেন্ট্রাল বোর্ড থাকবে, যে বোর্ডটা ওভার সকল ইসলামিক ব্যাংকের পরিষেবা কেমন হবে, কর্পোরেট ডিসিশন গুলো কেমন হবে, এই জিনিসটা মেনে চলতে বাধ্য করে। এখন ডিবেটটা হচ্ছে গিয়ে আপনি ইসলামিক ব্যাংকের শরিয়া বা ইসলামিক আইন প্রপার রিপ্রেজেন্টেশন ইমপ্লিমেন্টেশনের জন্য কোন মডেলটাকে আপনি অভিজ্ঞতা হচ্ছে যে আপনি ইমপ্লিমেন্ট করবেন, রাইট? অর্থাৎ হিসাবে কোন মডেলের মধ্যে দিয়ে আপনি আপনার ইসলামিক আইনগুলো রিপ্রেজেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশন ইন বেটার ওয়ে করতে পারবেন, এই রিসার্চটা ডিবেটের পর দ্বিতীয়ত কোন মডেলটার মধ্যে দিয়ে আপনি আপনার সিস্টেমটা নির্মাণ করতে পারবেন। একদম ডিবেট শুরু করে দেয়। প্রথমত আমরা মনে করি যে কেন্দ্রীভূত মডেলটার মধ্যে দিয়ে আপনি ইসলামিক ইমপ্লিমেন্টেশন এবং রিপ্রেজেন্টেশন সবচেয়ে বেটার করতে পারবেন। ওয়াই আপনি দেখবেন ইসলামের যখন আলাদা বডিগুলো থাকে এবং ইসলামের অনেক জিনিস ইন্টারপ্রিটেশন জায়গা রাইট, অ্যাকচুয়ালি হচ্ছে ডান বা বাইরের কিছু নাই, কিন্তু যে মধ্যে আপনার হচ্ছে অলরেডি জিনিসটা অনেক বেশি হচ্ছে যে কনফিউজিং, রাইট? যে এখানে আপনি কি করবেন বা না করবেন, যে মধ্যে এই দুটো অনেক বড় থাকে।
তখন এটা যদি পাওয়ারটা থাকে তারা নিজের মতো করে পরিস্থিতিটা মেক করা, অর্থাৎ ইন্টারেস্টগুলো মেক করা বা কোথায় ইনভেস্টমেন্ট করবে না না করে এটা মেক করা। যে মধ্যে এক একটা ব্যাংককে অর্থাৎ প্রত্যেকটা ব্যাংক ইসলামিক ব্যাংক, ইসলামকে রিপ্রেজেন্ট করছে, বা তাদের মধ্যে কোনো ইউনিফিকেশন না। একটা ব্যাংক এমন একটা পলিসি দিচ্ছে আর একটা পলিসি দিচ্ছে যেটার মধ্যে দিয়ে আমরা একটা কনফিউশন করতে পারে যে আসলে হচ্ছে আসলে কোনটা আমার জন্য কাটা বা কোনটা আমার ইসলাম আমার জন্য প্রপোজ করে, রাইট? ওই মধ্যে মানুষের মধ্যে একটা কেউ সৃষ্টি হয়, রাইট? ওই কনফিউশন থেকে আরো বেশি মিস ইন্টারপ্রিটেশন তৈরি হয়, রাইট? ওই মিস ইন্টারপ্রিটেশনগুলো আমরা বিশেষ করে আপনার ইসলামিক আইন ইমপ্লিমেন্টেশনের জন্য অনেক বড় একটা কারণ ওই মধ্যে ভারতের ইসলামিক ব্যাংকের অভাব ব্যাংকিং ব্যবস্থা থেকে বিশ্বাস উঠে যাওয়া শুরু করে, রাইট? ওই মধ্যে ভারত আর স্পেসিফিক মডেল বা স্পেসিফিক ইসলামিক ব্যাংকের উপর আস্থা রাখতে পারে না। ওই মধ্যে দেখবেন যে আপনার অনেক ইসলাম যদি অনেক সেন্সিটিভ একটা রিলিজিয়ন, ওই মধ্যে একটা ডেমোক্রেটিক কান্ট্রি ইসলাম মানুষদের কল আউট করতে পারে যে না এটা তো আসলে ইসলামকে মেনে চলতেছে না, এটা আসলে ইসলামকে এক্সপ্লোর করতেছে। একটা ডেমোক্রেটিক কান্ট্রি যখন হচ্ছে এরকম এক্সপ্লোর বা এরকম কল আউট গুলো হয় তখন হচ্ছে আপনি ইসলাম যে বা ইসলামিক আইন সম্পর্কে আসলে কনভিন্স করে বা আসলে মেনে চলা ইমপ্লিমেন্টেশন করার আপনার জন্য অনেক বেশি কঠিন হবে, রাইট? এবং এই জীবনে দ্বিতীয় যে কথায় আসলে আপনি বেটার ইসলামিক পরিষেবা মেক করতে হবে, রাইট? আমরা বিশেষ করে ইসলামের বেটার পরিষেবা মেক করলে বেটার রিসোর্স দরকার, রাইট? এই বেটার রিসোর্স এই মাসেটা আপনি কম মডেল সবচেয়ে বেশি করতে পারবেন, রাইট? আপনার কাছে একটা সেন্ট্রাল বোর্ড থাকে, তার মানে গভর্নমেন্টের অনেক রিসোর্স আছে এখানে ভালো করে এক্সপোর্টকে আমি হায়ার করাবো, এখানে ইন্টারন্যাশনাল পরিষেবার সাথে কোঅপারেশন করানোর জন্য যারা আগে এগুলো মনে করতে পারে সৌদি আরব বা মালয়েশিয়ার মতো কান্ট্রিগুলা ওদের থেকে রিসোর্স শেয়ারিং এবং নলেজ শেয়ারিং জন্য ইম্প্যাক্টেশন ফেসিলিটি গড়ে তুলতে হয়। আমরা বিশেষ করি ওই মধ্যে আপনাদের প্রপার একটা জাস্টিফিকেশন দেওয়া যে ইসলামের যে এটা হচ্ছে ইসলামিক ল আছে, এটা হচ্ছে ইসলামিক পলিসি, জাস্টিফিকেশনগুলো মেক করা রাস্তার জন্য অনেক কিছু ইজি হয়। তারা যখন প্রত্যেকটা আলাদা বোর্ড থাকে ওই বোর্ডগুলোতে অনেক ছোট ছোট বোর্ড হয়, ফলে ওরা তখন এখানে একটা পারফেক্ট ডিসিশন মেক করতে পারে না বা একটা ডিসিশন আসতে পারে না। দ্বিতীয়ত একটা পলিসি ইমপ্লিমেন্টের জন্য কোঅপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট বা একটা সেন্ট্রালাইজড বোর্ড যদি কোঅপারেশনের পাওয়ারটা অনেক বেশি থাকে, আপনি ব্যক্তিগত মডেলে একটা ব্যাংকের আরেকটা ব্যাংকের এই কোঅপারেশন স্পেসটা অনেক বেশি কম থাকে বা সুযোগটা অনেক বেশি কম থাকে। দ্যাটস ওয়াই ওখানে আপনি কোনো একটা ইউনিফাইড ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা দাঁড় করাতে পারেন না, যে মধ্যে আপনি কান্ট্রির একটা ইউনিফাইড ব্যাংকিং ব্যবস্থা দাঁড় করাতে পারেন না। ওই মধ্যে আপনার হচ্ছে অভাব ওই মডেলটা হচ্ছে ইসলামিক আইডিয়াটা আপনার জন্য ইমপ্লিমেন্ট করানো বা অনেক কিছু করতে হবে, রাইট? এর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট আছে কোন মডেলের মধ্যে দিয়ে রাষ্ট্র আসলে মান না পেতে সবকিছু কন্ট্রোল করতে হবে, রাইট? আমরা যদি একটা ব্যাংকিং ব্যবস্থা মেইন কাজ হচ্ছে মান না পেতে কন্ট্রোল করা, সেটা কিভাবে কন্ট্রোল করে মনিটরিং পরিষেবা দিয়ে মনিটরিং পরিষেবা দেখতে কেমন এখানে তিনটা কিছু হবে, অর্থাৎ এখানে ইন্টারেস্ট রেটটা কত হবে, এখানে ডিপোজিট রেটটা কত হবে, এবং এখানে লোন রেশনটা কেমন হবে। অর্থাৎ আপনি 100 টাকা যদি জমা রাখেন এর বিপরীতে আপনি কত টাকা আবার দিতে পারবেন, এটার উপর কিন্তু হচ্ছে আপনার মানির কন্ট্রোলটা মানে আপনার ওয়ালেট ইকোনমিতে কি পরিমাণ মানি থাকবে বা থাকবে না এই জিনিসটা কিন্তু অনেক কিছু হচ্ছে ডিপেন্ড করে, রাইট? অর্থাৎ দেখা গেলো এখানে একটা ব্যাংক 100 টাকা বিপরীতে 10 টাকা জমা রাখলো, অন্য একটা ব্যাংক 100 টাকা বিপরীতে 30 টাকা জমা রাখলো। যে আমরা এর মধ্যে দিয়ে হচ্ছে তাই আসলে আপনার ব্যাংকের রিস্ক কখনো মিটিগেট করতে পারবেন না, যে মধ্যে ব্যাংকের রিস্ক আপনি মিটিগেট করতে পারবেন না, এগুলো একটা হাই রিস্কের মধ্যে থাকে। ওর মধ্যে ব্যাংকের কলাপস করার সম্ভাবনা করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি করে দেয়। ওর মধ্যে আপনার পুরো ইনভেস্টমেন্ট আছে অনেক কিছু লস লাগতে পারে। ইসলামের অনেকগুলো এরিয়া আছে, হয়তো আপনি একটা ইসলামিক ব্যাংকের একটা ব্রাঞ্চ হিসাবে আপনি কম ইনভেস্টমেন্ট বিনিয়োগ করবেন না, এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি এমন একটা ইনভেস্টমেন্ট বিনিয়োগ করবেন যে জিনিসগুলো অনেক কেউ আছে, আপনারা একটু ওই মাইকটা নিয়ে কথা বলবেন, মানে একটু জাস্ট হ্যালো ওয়ান টু থ্রি নিচে হ্যালো এটা ভালো শুনতে পাইছেন না? ওখানে কথা হচ্ছিল যে ওটা ক্লিয়ার শুনতে মাত্র যেটা বললো ওটা তারা ক্লিয়ার শুনতে পাচ্ছে না? হ্যাঁ শোনা আমার যাচ্ছে। কাছে মনে হয় যে সবার মানে যারা বিতর্ক জাজ করতেছে এবং যাদের বিতর্ক করতে হচ্ছে তাদের শোনার সুবিধার্থে আপনারা যদি এখান থেকে দাঁড়ায় কথা বলেন তাহলে বোধহয় ভালো হবে। সেই দিক থেকে বিপক্ষ দলের প্রথম বক্তা হিয়ার হিয়ার। বিতর্কে এখন পর্যন্ত অনেকগুলো আলোচনা হলো, কিন্তু
শরিয়ার যে মাধ্যম এটার সাথে আমি বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টরের সিস্টেম দেখি এটার সাথে পার্থক্যকে আমি জানি না, এখন পর্যন্ত বিতর্কের লাভ হলো, যেটা বিতর্কের আমরা আলোচনা করা সবচেয়ে জরুরি। এবং আপনার যে ফিনটেকের প্রোডাক্ট, ব্যাংকের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আসলে হচ্ছে কেন ভিন্ন আপনার নর্মাল প্রোডাক্টের সাথে, এবং এগুলো কিভাবে কাজ করে, এই বিতর্কের মধ্যে যদি আপনি এই আলোচনা না করেন, আমার মনে হয় না কোনো দলে আসলে এই আলোচনার বাইরে যাচ্ছে বিতর্ক শুধুমাত্র আপনি সাতটা আলোচনা দিয়ে বিতর্ক দিতে পারবেন, যেটা পক্ষ দলের সম্পূর্ণ আলোচনা আসলে প্রথমে বিতর্কটা বুঝা দরকার। আপনি যখন শরিয়া আইনের কথাবার্তা বলেন, শরিয়া আইনের মধ্যে একটা পার্থক্যটা কোন জায়গায় পায়? আপনি বাংলাদেশে যদি আপনি লোন নিতে যান, বাংলাদেশের লোনের ক্ষেত্রে আপনাকে কথাবার্তা বলেন, মানুষের কথাবার্তা বলেন, যেটা সম্পূর্ণ শরিয়া আইনের অর্থনীতি পরিচালনা করার চেষ্টা করা হয়, ওই দেশগুলোর ক্ষেত্রে আপনি যে আপনার শরিয়া আইন ভিত্তিক যে ব্যাংকগুলো আছে তাদের ক্ষেত্রে জিনিসগুলো রাখেন। দ্বিতীয়ত, আপনি যদি ব্যাংক হিসাবে কোনো প্রোডাক্ট লিজ দেন, অর্থাৎ ব্যাংকে কোনো একটি জমি আছে, সেই জমি আসলে হচ্ছে তারা লিজ দিতে চায়, কিন্তু যে জিনিসটা থাকে যে আপনি যেটা বলবেন প্রফিট শেয়ারিং যে আসলে হচ্ছে যে আপনার বিজনেসগুলো আছে, অর্থাৎ আমি টাকা রেখেছি, এটার টাকাটা আসলে হচ্ছে কোনো একটা বিজনেসে ইনভেস্ট করা হয়েছে, সেই বিজনেসে যে প্রফিট হয়েছে সেটা আমরা শেয়ার করতেছি। এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনি যদি তাকিয়ে দেখেন, লিজিং এর ক্ষেত্রে আজকে যে সমস্যা হতে পারে, কালকে আমাদের সমস্যা হতে পারে, পরশুদিন আরেকটা সমস্যা হতে পারে। আপনি যে ব্যাংকের যে প্রোডাক্টের কথা বলছেন, এই প্রোডাক্টে আমি মাত্র আপনাকে 5 থেকে 6টা উদাহরণ দিলাম। আপনি যদি বাংলাদেশের বিসিক ব্যাংকে যান, তাদের প্রোডাক্টের যে নাম্বার, সেটার সাথে কলকাতার প্রিমিয়ার ব্যাংকের প্রোডাক্টের নাম্বার কোনো মিল নেই। একই জিনিসপত্র শরিয়া ব্যাংকের ক্ষেত্রে হয়, তাদের প্রোডাক্টের নাম্বার 10, 15, 20, 25, 30 এর উপরে। স্টুডেন্ট লোনের জন্য আপনার প্রোডাক্ট থাকে, আপনার হচ্ছে কিভাবে আসলে হচ্ছে আপনাদের বন্ড কিভাবে কাজ করবে, লিজ কিভাবে কাজ করবে, আপনি কোনো একটি জমি কিংবা কোনো একটি যন্ত্রাংশ, আপনি হচ্ছে মেশিনারি আপনি কিনেন, কোনো একটা ইনস্টিটিউশন যদি আপনি ফার্মিং করেন, আপনার ফিল্ডে কিভাবে কাজ করে, প্রত্যেকটা জায়গাতে আপনার ডাইভার্সিটি পরিমাণ অবরোধ। সরকারকে প্রথমে যে জিনিসটা ডিপেন্ড করতে হবে সেটা হচ্ছে যে আমরা এত ধরনের প্রোডাক্টের কথাবার্তা বলুন, সেটা সম্ভবত নাম্বারে বললে প্রায় আপনার 150 থেকে 200 ছাড়া যাবে। এই 150 থেকে 200 আপনার হচ্ছে প্রোডাক্টের জন্য একটা মাত্র কমিটি, যে কমিটিতে সম্ভবত আপনি 20, 30, 50 জন রাখবেন এবং 50 জন মিটিং করছে। এটা যদি আপনারা চিন্তা করেন 50 জন মানুষ মিটিং করে একটা সিদ্ধান্তটা পৌঁছানো, সেটা হচ্ছে কত পরিমাণ হেক্টিক হতে পারে, এটা যদি চিন্তা করা হয় তারা হচ্ছে কিভাবে এই জিনিসটা এফেক্টিভ ভাবে কাজ করে সেটা কত করতে হবে। যেটা উদাহরণ আপনার জন্য ইন্দোনেশিয়া দেখেন, বাংলাদেশ দেখেন, ওমান দেখেন, এই দেশগুলো অলরেডি আছে। আপনার বিভিন্ন দেশ পাকিস্তান, সৌদি আরব, তারা প্রাথমিকভাবে এই ধরনের সেন্ট্রাল পলিসি, সেন্ট্রাল বোর্ডের মাধ্যমে পরবর্তীতে তারা ইন্ডিভিজুয়াল বোর্ডে শিফট করতে বাধ্য হয়। কারণ কি? কারণ হচ্ছে আপনার এই ধরনের যে পদগুলো তারা ইনস্ট্যান্টলি দিতে পারে এবং খুবই আসলে হচ্ছে সাধারণ একটা কথা, বিজনেস নিয়ে কথা হচ্ছে, ব্যাংক যত দ্রুত আসলে হচ্ছে সমাধান করা যায় তত আমাদের তাদের জন্য সুবিধা, তত তারা বেনিফিটে থাকে। তার মানে আপনি 10 বছর 8 বছর নিয়ে তারপরে একটা প্রবলেম সলভ করবেন, এই রকমের আসলে সুযোগ নেই। তার মানে তাদের ঘরের মধ্যে টাইম কনস্টে তার সময় অনেক কম, দ্রুত আসলে ফলাফল হবে। এই জায়গাতে কিভাবে তারা হচ্ছে এই জিনিসটাকে ইনশিওর করে দেয়, আমি প্রত্যেকটা টাইমে সঠিক আসলে যারা আপনার যে হচ্ছে আপনার বাড়িতে দেওয়া সঠিক আমাদের একটা ফলাফলটা দেওয়া সেটা দিতে পারবে, সেটা সরকারকে বুকমার ডিপেন্ড করতে পারবে, এটা কখনো সম্ভব না। এটা আরেকটা বড় জায়গা আছে, কারণটা কি? ব্যাংক যেগুলো হচ্ছে আপনার প্রাইভেট ব্যাংকগুলো, মানে তারা আসলে হচ্ছে যে একসাথে বিজনেস করতে না হয়, তারা একজন আরেকজনের বিপক্ষে বিজনেস করতে না হয়। তাহলে আজকে কালকে তারা করেনি, প্রত্যেকটা মোমেন্টে আমি নতুন নতুন প্রোডাক্ট বের করবো, প্রত্যেকটা মোমেন্টে আমি একজন আরেকজনের সাথে কম্পিটিশন করার ট্রাই করবো। তাহলে প্রত্যেক দিন, প্রত্যেক মাসে, প্রত্যেক বছর আপনি নতুন নতুন প্রোডাক্ট আসবে। আপনি বাংলাদেশে দেখবেন স্টুডেন্ট ব্যাংকিং এর আইডিয়াটা আগে ছিল না, এখন এসেছে। ইনস্ট্যান্ট ব্যাংক বিভিন্ন আপনার ফ্রিল্যান্সারদের জন্য কিভাবে হচ্ছে আপনার ভালো পরিমাণের অ্যাকাউন্ট খুলে সেখান থেকে বেনিফিট করা সেরকম জায়গায় যাচ্ছে। এই ধরনের উদাহরণ বাংলাদেশের জন্য আপনার অ্যাভেলেবল, আপনি বাংলাদেশ বলেন মালয়েশিয়া বলেন প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবল। এই জায়গাটার ক্ষেত্রে কখনোই আপনি এই জায়গাটা টাইম এফিশিয়েন্ট পর্যায়ে দিতে পারেন না। তখন আপনি কি করেন? ব্যাংকিং সেক্টরটা চালাতে হবে। ব্যাংকিং সেক্টর আপনার দেশের সবথেকে ইম্পর্টেন্ট সেক্টর, কারণ আপনার ব্যাংকিং সেক্টর যদি আটকে থাকে আপনার কোনো টাকা পয়সা চলবে না, আপনার দেশ অপর হয়ে যাবে, আপনার দেশের যে অর্থনীতি সেখানে হচ্ছে আপনার প্রবলেমের আকার করবে। এই জায়গাগুলোতে আপনি যখন তারা ডিপেন্ড করে লেবারগুলো দিবেন, যেটা হচ্ছে গভর্নমেন্ট কখন ডিপেন্ড করতে পারবে না, ওই জায়গাটা আপনার যে ধরনের গরিব দেওয়া এটা আপনি মেনে চলতে পারবেন না, তারা করে দিবে, এটা অনিবার্য। দ্বিতীয়ত আপনার দেওয়া দরকার, তারা যে জিনিসটা বলবো মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি, রাষ্ট্র বা সরকার, রাষ্ট্র বা সরকারের মাথায় এই ব্যাপারটা থাকে, আমার শরিয়া মেনে চলতে হবে। আমার পরের বার ভোটে জিতে আবার রাষ্ট্র এই কথাটা বলতে থাকে। তাহলে আপনার এই জায়গাতে ইনফ্লুয়েন্স করার যে চান্সটা, আমি চাই এই বছর 9% জায়গায় 13% হোক, এটা সরকারের করা লাইভলিহুড অনেক বেশি, যেটা আপনার ইন্দোনেশিয়াতে 2 হয়েছে, আপনার 2018 থেকে 22 সমান সম্ভবত। এই জিনিসটা যদি সত্যি
অন্তত হয় সরকার যে কিনা অন্য ব্যাংকগুলোকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা সবচেয়ে বেশি রাখে। আমার বিশেষ করে এই জায়গাতে আপনাকে ইনফ্লুয়েন্স থাকার চান্সটা এটা আপনাকে সঠিক আইন মানার চান্সটা এটা চাইলে আসলে ভুল আইন হলো সেই জায়গাটা অন্তত আমরা অর্থনৈতিক যে প্রবৃত্তি সেটা আমি বিশ্বাস করবো এটা হওয়ার সম্ভাবনা আরো বেশি। তাহলে তাদেরকে যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে আপনার সরকারের চাইতে এই যে ব্যাংকগুলো এই ব্যাংকগুলো ইন্ডিভিজুয়ালি কেন আসলে হচ্ছে আপনার ভালো কাজ করতে পারবে না, যেটা দেখা সম্ভব। কারণ আমাদের সাইডে হচ্ছে আপনার ধরেন পজিটিভ আর্গুমেন্ট, আমি যখন ব্যাংকিং এ কাজ করছি আমার যদি তিনটা ব্যাংক থাকে এই তিনটা ব্যাংক নিয়ে আমাকে অবশ্যই মার্কেটে নিতে হবে যারা অন্য ব্যাংকগুলোর চাইতে আমি ভালোভাবে কাজ করতে চাই। এবং আমি যদি মুসলিম রাষ্ট্রগুলোর কথা বলি সৌদি আরব, মালয়েশিয়া, ধর্মীয় অবশ্যই কোম্পানি আমি কখনো মুনাফার অংশ বা সুদের অংশ হতে চাই না। তাহলে আপনি যে কাজটি করছেন এটা ভালো হবে কিংবা এটা সুদের কোনো পরিমাণ নেই, এটি দেওয়া এটি নিশ্চিত করা আসলে যে মাথাটা এটা কাজের আসলে আরো বেশি। সরকার যখন করে সরকার যা করেছে অবশ্যই ভালোই করছে, আমার দেশের জন্য ভালোই করবে, এটা আমরা গত 17 বছর ধরে বিশ্বাস করে চলে আসছি। অন্য দেশে এরকম কম কিছু হয়, তাহলে আপনার ইন্ডিভিজুয়াল যে গোলগুলো আছে ইন্ডিভিজুয়াল গোলগুলোকে কম যে আমরা এই জিনিসটা ভাবমতো করার চেষ্টা করছি এটা লাইভলিহুড বা এটা হওয়ার সম্ভাবনা বেশি। ওনাদের বিশ্বের সরকার যে কিনা হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি শক্তিশালী এনটিটি এবং সে জানে সে চাইলে যে কোনো ইনফরমেশন টাকা দিতে পারে, সে চাইলে যে কোনো ইনফরমেশন বের হওয়া বন্ধ করতে পারে। এইটা আপনার পাওয়ারটা এই পাওয়ারটাকে মিসইউজ করার লাইভলিহুড তাদের ওয়ার্ল্ডে বেশি, এটা আমাদের ওয়ার্ল্ডে কম। কারণটা কি আমার একটা ব্যাংক একটা জায়গাতে কোনো ভুল আসলে হচ্ছে আপনার রিভার দেয় কোনো ভুল সিদ্ধান্ত নেয় আরেকটা ব্যাংক করতে যে বসে আছে আর এটা কভার আপ করে তাকে নিচে নামানোর জন্য যেন তার তার মানে আপনাকে হচ্ছে মেকানিজমটা আপনার একজন আরেকজনকে টেনে নামলে একটা ব্যালেন্স সৃষ্টি করবে, এটা আমাদের বিশ্বে বিদ্যমান যেটা কখনো ওনাদের বিশ্বে কাজ করে না। ধন্যবাদ। বিতার্কিকদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে যে আপনারা পুরোটা টুর্নামেন্টে একটু শোনেন, পুরোটা টুর্নামেন্টে নিজের মতো করে বিতর্ক করেছেন। আজকে আমাদের অনেক অডিয়েন্স আছেন যারা বিতর্ক সাধারণত শোনেন না, তো আসলে আমরা কিছু কাজকর্ম বেসিকভাবে করি, যেমন প্রথম স্পিকারের চেয়ারে থাকা উচিত, দ্বিতীয় স্পিকারের চেয়ারে থাকা উচিত। এটি আসলে কারণ যারা দেখছেন তাদের জন্য, তারা তো প্রাথমিকভাবে শিখছেন, তো আপনারা অনেক প্রতিযোগিতা বিতার্কিক, আপনাদের কাছ থেকে এই জিনিসগুলো যাতে না ঘটে। আর একটা হচ্ছে যে বক্তব্য দেওয়ার সময় অনেক কথা আমরাও দ্রুততার কারণে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, যেহেতু আসলে অডিটোরিয়াম মাইকে কথা বলছেন, রিভার্ব আছে, সো কথা বলার সময় প্রত্যেকে এটা একটু মাথায় রেখেন যে আপনি ভালো কথা বললেন না খারাপ কথা বললেন ম্যাটারই করবে না যদি না আমরা আপনার কথাটা শুনতে পাই। তো সেটা মাথায় রেখে সবাই বক্তব্য দিন। সবাইকে আবারও ধন্যবাদ, অভিনন্দন। অ্যাফার্মেটিভ টিম বা পক্ষ দলের দ্বিতীয় বক্তা হিয়ার হিয়ার। এই জাজমেন্ট ম্যাট্রিক্স এবং সেট করাটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এই এখানে তিনটা জাজমেন্ট ম্যাট্রিক্স থাকবে। নাম্বার 1 সেটা হচ্ছে কোন ওয়ার্ডে পলিসিসগুলো ইনহেরিটেন্স অনেক বেশি পরিমাণে রেখা হয়। নাম্বার 2 কোন ওয়ার্ডে পলিসি ইমপ্লিমেন্টেশনটা রেখা হয়। এবং নাম্বার 3 কোন ওয়ার্ডে ডাইভারসিফিকেশন বা কনফিউশনের যে জিনিসগুলো দেখবা পলিসি মেকিংয়ের যে ইনফ্লুয়েন্সগুলো কম রাখে। এই তিনটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া আপনি এই জিনিসটা জাজ করতে পারবে যে শরিয়া আইনের আসলে কোথায় অধিকতর ইমপ্লিমেন্টেশনটা হয়, যেটা বর্তমানে ডিজিটাল ডিমান্ডটা ছিল। এখন এই তিনটা জাজমেন্ট ম্যাট্রিক্স আসলে বোঝার জন্য আপনাকে আগে প্রপারলি ক্ল্যারিফাই করাটা অনেক ইম্পর্টেন্ট। যেটা আমার পড়াশোনাটা হয়তো ইন্ডিয়ারিটি বলে গেছে, বাট এই জিনিসটা লিঙ্ক আপ করার দরকার নেই। অ্যাকচুয়ালি শরিয়া আইনটা কি তার কি থেকে যদি আমি কালেক্ট করি জিনিসপাতিগুলো আছে শরিয়া আইনের মধ্যে জিনিসপাতি যেগুলো ফাইন্যান্সের সাথে কানেক্টেড, এই আইডিওলজিগুলো লাইক কুরআন, তারপর হচ্ছে যে হাদিস, ইজমা, এসব টাইপের মানে এসব জায়গা থেকে হচ্ছে যে ডিরাইভ হয়। নাম্বার 2 এখানে কিছু পার্টিকুলার মানে ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা হচ্ছে আপনি কখনো হচ্ছে কি সুদ দিতে পারবেন না, এই টাইপের পলিসিগুলো। তারপর হচ্ছে কি আপনাকে হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চারের দিকে সবথেকে বেশি পরিমাণে প্রায়োরিটাইজেশনটা করতে হবে, আপনাকে লিজিং এর ক্ষেত্রে প্রায়োরিটাইজেশন করতে হবে, তারপর আপনাকে হচ্ছে যে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে হচ্ছে যে প্রপার ইকুইটি মেইনটেইন করতে হবে। এবং ইসলাম রাষ্ট্র হিসেবে আপনি যে উদারবাদীটাকে ফিক্স করতে চান, আপনি ইসলাম রাষ্ট্র হিসেবে ইকুইটিটাকে বিশ্বাস করতে চান, আপনার ফাইন্যান্স সেক্টরে শরীয়তের মধ্যে থেকে ইকুইটিটাকে রিপ্রেজেন্ট করতে হবে। এই প্রত্যেকটা গোল যে ওয়ার্ল্ডে ফিল আপ করা পসিবল হবে ওই ওয়ার্ল্ডটা পার্টিকুলারলি শরিয়া আইনটাকে প্রপার ওয়েতে মেনে চলতে পারবে। এখন আসি এই জাজমেন্ট ম্যাট্রিক্স বা এই ক্লারিফিকেশনের পরে কেন ডিপেন্ডেন্স সাইড গভর্নমেন্ট এই পার্টিকুলার ম্যাট্রিক্সগুলো লাগাই থাকে। নাম্বার 1 সেটা হচ্ছে কোন ওয়ার্ল্ডে পলিসি মেকিংগুলো অনেক বেশি পরিমাণে বেটার হবে। আমরা বিশ্বাস করি ইসলাম এমন একটা ধর্ম যার প্রত্যেকটা লাইফে ইন্টারপ্রেট করা অনেক বেশি পরিমাণে ইজি। আপনাকে দেখতে হবে ইন্টারপ্রিটেশনটা বোথ ওয়ার্ল্ডে মিউচুয়ালি ইনক্লুসিভ, অর্থাৎ গভর্নমেন্টের পলিসিতে ইন্টারপ্রিটেশন থাকতে পারে, ইন্ডিভিজুয়াল ব্যাংকের ভিতরে ইন্টারপ্রিটেশন থাকতে পারে, বাট কোন ইন্টারপ্রিটেশনটা আপনাদের জন্য
অনেক বেশি করে রিপোর্ট হয়। আমরা বিশ্বাস করি গভর্নমেন্টের কাছে রিসোর্সেস তো অনেক বেশি থাকে প্রপার ইমপ্লিমেন্টেশনটা ইনশিওর করার জন্য। নাম্বার 2 গভর্নমেন্টের কাছে লায়াবিলিটি বেশি থাকে প্রপার ইমপ্লিমেন্টেশনটাকে ইনশিওর করার জন্য। কেন? নাম্বার 1 আপনার দেশের ভিতরে ইসলামিক স্কলারের সংখ্যা অনেক বেশি পরিমাণে বেশি, যারা নিজেদেরকে ইসলামিক স্কলার দাবি করে। প্রত্যেকের আইডিওলজি ডিফারেন্ট টাইপের হয়। একটা লিবারালিস্টিক ইসলামের মানুষ দেখবেন, আপনার কট্টর গান্ধী ইসলামিক মানুষ দেখবেন, রাইট? এই প্রত্যেকটা লিবারালিস্টিক স্কলারগুলো একটা হায়ার করে আপনার ওই টাইপের আইডিয়াগুলোকে খুব ইজিলি মানুষের কাছে ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনার শরীরের মধ্যে ম্যানিপুলেট করতে পারবেন। যে মোমেন্টে রাষ্ট্র করে একটা ডিসিশন নিতে যায়, রাষ্ট্রটা পলিসি মেকিং করতে যায়, নাম্বার 1 তাকে এই পপুলিস্ট ডিসিশনটা মেক করতে হয় যাতে ইসলামের প্রপার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কিনা, এটা এক্সট্রিম লেফটে চলে যাচ্ছে নাকি এক্সট্রিম রাইটে চলে যাচ্ছে, এই চেকের ব্যালেন্সের অ্যাকাউন্টেবিলিটিটা সবথেকে বেশি আপনার গভর্নমেন্টের কাছে থাকে। নাম্বার 2 সেটা আপনার গভর্নমেন্টের কাছে খুবই সিলেক্টিভ স্কলারগুলো থাকে, যে স্কলারগুলোর কাছে সিলেক্ট করবে, তাহলে গভর্নমেন্ট আপনার এই 1000টা স্কলারের ভিতর থেকে সবথেকে বেটার স্কলারগুলোকে সিলেক্ট করার মতো ক্যাপাবিলিটি এবং রিসোর্সেস থাকে। নাম্বার 3 আপনার যদি ইনফ্লুয়েন্স ব্যাপার-স্যাপার হয়, এখানে ডাইভার্সিফিকেশন আসে না। কেন? কারণ গভর্নমেন্টের কাছে মিডিয়া কন্ট্রোলটা অনেক বেশি পরিমাণে থাকে, তার কাছে মিডিয়ার মতো জিনিসপত্রগুলো সবথেকে বেশি অ্যাক্সেসিবিলিটি থাকে। তার মানে ইভেন আপনার একটা ডিসিশন বেরো হয়, ওটার ইমপ্যাক্টটা কোনো ডাইভার্সিফিকেশন বা কনফিউশনের মতো জিনিসপত্র ক্রিয়েট করে না। নাম্বার 2 সেটা পলিসি বেটার ইমপ্লিমেন্টেশনটা পূর্ববর্তী ভিতরে হয়। আপনি সৌদি আরবের কান্ট্রিজগুলো নুয়ান্সেসগুলো দেখেন, সৌদি আরবের কোনো কান্ট্রিগুলো যাতে দেখে দীর্ঘ বছরে এরকম একটা ইন্ডিভিজুয়ালিস্টিক পলিসি রাখা হওয়ার কারণে এলিট ক্লাসের কাছে প্রচুর পরিমাণে সম্পদ কেন্দ্রীভূত হয়ে গেছে, বা এলিট ক্লাসের কাছে বহু পরিমাণে সম্পদ কেন্দ্রীভূত হয়ে গেছে। এবার আয় বৈষম্য, বায়ুমণ্ডলীয় ক্যাপিটালের বৈষম্য, লোকদালালিদের বৈষম্যটা সিগনিফিকেন্টলি বাড়া স্টার্ট করতে। কেন? কারণ ওই দেশের ভিতরে ইন্ডিভিজুয়ালিস্টিক পলিসিগুলো খুবই সেলফ সেন্ট্রিক হয়ে গেছে, বা ব্যাংকের পলিসি সবথেকে বেটারমেন্টের সেন্ট্রিক হয়ে গেছে। নাম্বার 2 আপনার মালয়েশিয়ার মতো কান্ট্রিতে এরকম সম্পদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইকুইটিটা দেখতে পারে। কেন দেখতে পারে? কারণ মালয়েশিয়া টার্গেট কি করে তাদের পলিসিগুলোকে, ওখানে ইন্টারপ্রিটেশন থাকলেও আপনি দেখেন যে একটা ইকুইটি মেইনটেইন করার প্রচেষ্টা করা হয়। ওই ইকুইটিটার ভিতরে আপনি কি দেখেন যে ওইখানে আপনি দেখেন যে আপনার গভর্নমেন্ট হিসেবে আপনার কোন স্টেটগুলোতে বা কোন ইকোনমিক জোনগুলোতে আসলে ইনভেস্টমেন্টগুলো কম, এবং ওই জায়গাগুলোতে আপনি ইনভেস্টমেন্টগুলোকে বাড়ানোর জন্য ইকোনমিক পলিসিগুলোর ভিতরে ডাইভার্সিফিকেশন হবে। প্রবলেমটা হচ্ছে ইসলামের প্রক্রিয়াটা ইকুইটি ব্যতীত হয়, ইসলাম যখন রিচ করতে চায় যে আমরা সবার জন্য সমান, আমরা সবাইকে ওই বেনিফিটটা দিতে চাই, আমরা সকলের মধ্যে ইকুইটিটা আনতে চাই, এই প্রক্রিয়াটা এই জিনিসটা লিমিটেড আপনার শরীরে ইমপ্লিমেন্টেশনকে রিপ্রেজেন্ট করে, যে জিনিসটা তাদের মধ্যে ভিতরে নেই। নাম্বার 2 তারা কি করে, সরকারের হচ্ছে কি ইনফ্লুয়েন্স করার ক্ষমতা বেশি রাখে, অথচ আপনার সরকার হচ্ছে কি নিজে অনেকগুলো পলিটিক্যাল পার্টিকে ইনফ্লুয়েন্স করে, এটা জিনিসপাতি আমরা বিশ্বাস করি পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করাটা নিজেই ইনফ্লুয়েন্স, অর্থাৎ একটা ব্যাংকও পলিটিক্যালি ইনফ্লুয়েন্স হতে পারে, একটা সরকারও পলিটিক্যালি ইনফ্লুয়েন্স হতে পারে। প্রবলেমটা হচ্ছে আপনার ব্যাংক যখন পলিটিক্যালি ইনফ্লুয়েন্স হয় এবং প্রত্যেকটা ব্যাংকের আপনি ডিফারেন্ট পলিসিস দেখতে পারেন, যে পলিসিসগুলো হচ্ছে না কোনো ইন্টারকানেকশন নাই বা অনেক বেশি পরিমাণে গ্যাপগুলো এক্সিস্ট করে, তখন আপনি যখন একটা রেগুলার মানুষ হয়ে দাঁড়ান, আপনার কাছে শরিয়া আইনের রিপ্রেজেন্টেশনটা অনেক গ্রাম হয়ে যায়। আপনার কাছে শরিয়া আইনের যে জিনিসটা এই পুরো কম্পোনেন্ট সম্পর্কে জানার ইচ্ছাটা তোমার এত বেশি ডাইভার্সিফিকেশন দেখা পড়ে। আমরা বিশ্বাস করি এই ডাইভার্সিফিকেশনটা ইন ইটসেলফ নাম্বার 1 আপনার কান্ট্রিতে শরিয়া আইনের এনভায়রনমেন্টটা সেটাকে ম্যানিপুলেট করে, এটাকে ইনফ্লুয়েন্স করা স্টার্ট করে। নাম্বার 2 যে জিনিসটা হয় এই টাইপের জিনিসপত্রগুলো করেন আপনার ফার্দার ইমপ্যাক্ট শরিয়া আইনকে রিপ্রেজেন্ট করা অথবা এটাকে রিএস্টাবলিশ করার চান্সেসগুলো করতে থাকে। আমরা বিশ্বাস করি গভর্নমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা ট্রু না। নাম্বার 1 গভর্নমেন্টের ক্ষেত্রে আপনার পলিসিটা লিমিটসের কোনো বেশি করে বেটার করে, বেস্ট কেসে এই পলিসিটার মধ্যে কোনো ডাইভার্সিফিকেশন নাই। নাম্বার 2 এটা যদি ইন্টারেস্ট থাকে এই জিনিসপত্রগুলো অ্যাকচুয়াল একটা অ্যাকাউন্টেবিলিটি প্রসেসের মধ্যে থেকে যায়। নাম্বার 3 মোস্ট কেসে যদি কিনা গভর্নমেন্টের সেই পলিসিটা খারাপ হয়, শরিয়াকে রিপ্রেজেন্ট না করতে পারে, ব্যর্থ হয়, তাদের মধ্যে যদি ব্যর্থ হয় ওই বর্তমানে সরকারের ব্যর্থতাও ওই শরিয়া আইনকে বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে। নাম্বার 1 এখানে আপনার কনভিন্সিং পাওয়ারটা বেশি, এখানে আপনার মিডিয়া পাওয়ারটা বেশি, এখানে আপনার বার্গেনিং চিপটা কম্পারেটিভলি বেশি থাকে। তাহলে আজকে ডিবেটটা কিন্তু ওই ওভারঅল শরিয়া আইনের রিপ্রেজেন্টেশনের মতো জায়গাগুলো থেকে ওই জায়গাগুলো থেকে আমরা বিশ্বাস করেছি এই জিনিসগুলো দরকার। ডিবেটের লাস্টলি এই জিনিসটা দেখতে হবে আপনার বাংলাদেশের মতো কান্ট্রি কনটেক্সটে এই সালাম চিন্তাভাবনার ভিতরে অলিগার্কি ক্রিয়েট করে, এই অলিগার্কিটার মধ্যে কি হয় আপনার শরিয়া আইনের জিনিসপাতিগুলোকে সেল করে এখানে পার্সোনাল ইন্টারেস্টগুলো আমাদের যাতে হচ্ছে লোন দেওয়ার দরকার থাকে এই লোনগুলো দেয়। প্রবলেমটা কোথায়? এখানে সেকেন্ডারি লেয়ারের এনগেজমেন্টটা আছে, এই ব্যাংকগুলো নিজেদের মধ্যে একটা অলিগার্কি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, একটা ইন্টারকানেকশনাল বাবল ক্রিয়েট করে। এই বাবলটা ইটসেলফ আপনার শরিয়া আইনের জন্য হিস্টোরিক্যালি অনেক বেশি পরিমাণে খারাপ। আপনি দেখেন কিভাবে হচ্ছে যে কর্পোরেটসগুলো বা এই ব্যাংকিং সিস্টেমগুলো আপনার ধর্মকে সবসময় পুশ করে নিজেদের কম্পোনেন্টগুলোকে স্যাক্রিফাইস করার জন্য। আপনি সবসময় দেখেন হিস্টোরিক্যালি ওয়েস্টার্ন প্যাটার্নের কান্ট্রি যারা ইকোনমি বা ফাইন্যান্সের ভিতরে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে ওই কান্ট্রিজগুলো কিভাবে রিজিয়নের কম্পোনেন্টগুলো অনেক লেস প্রায়োরিটি পাওয়া স্টার্ট করছে, তাই না? তবে এই ইকোনমিক্যাল
কর্পোরেটগুলোর উপরে এই ব্যাংকিং সিস্টেমের উপর ইসলামকে হ্যান্ড ওভার করে দেওয়াটা ইউনাইটেড কখনো বেটার ডিসিশন হতে পারে না। নাম্বার 3, এই ইসলামকে কন্ট্রোল করার মতো ডিসিশনগুলো খুব রাষ্ট্রগুলো পার্টিকুলারলি নেয়, যে রাষ্ট্রগুলো ইউনাইটেড নিজেই অনেক বেশি পরিমাণে ইসলামিক, অথবা 2 যে রাষ্ট্রগুলো নিজেদেরকে লিবারাল করে দাবি করে আমার দেশের ভিতরে ধর্ম চর্চা সবার জন্য সেম বা ইকুয়াল ইকুইটিটা রাখতে চায়। আমরা বিশ্বাস করি নাম্বার 3 এসেছে যে কারণটা আসলে এক্সট্রিমিস্ট অনেক বেশি পরিমাণে ধর্ম নিয়ে এটা বোধ মানে মিউচুয়ালি ইনক্লুসিভ, বাট যেখানে এই মিনিমাম রিপ্রেজেন্টেশনটুকু আছে যে আমার কাছে একটা বেনিফিট মেকানিজম আছে, আমার কাছে একটা হোপ মেকানিজম আছে যে অ্যাটলিস্ট আমি আমার কান্ট্রিতে লিবার্টিটা রাখতে চাই, ওই রিপ্রেজেন্টেশন ইকুইটিটা রাখতে চাই। আমরা বিশ্বাস করি গভর্নমেন্ট এটা সবথেকে বেশি অ্যাকাউন্টেবল, গভর্নমেন্টের বার্গেনিং চিত্র অনেক বেশি পরিমাণে থাকে। লাস্টলি আজকে ডিবেটে কোনো সাইড থেকে দেখাতে পারবে না যে আমার ওয়ার্ল্ডের ভিতরে আসলে শরিয়া 100% ইমপ্লিমেন্টেশন হবে, কোনো ইন্টারপ্রিটেশন হবে না, কোনো কিছু হবে। এত বড় বাইরে আমরা সাইড গভর্নমেন্ট হিসেবে ডিবেটের ভিতরে নেই নাই। আমরা আপনাকে বেস্ট কেস এবং ওয়ার্স্ট কেস দেখাই যে মিসইন্টারপ্রিটেশন হইলেও ওটার ইমপ্যাক্ট বা ওই মিসইন্টারপ্রিটেশন লাস্ট 15 সেকেন্ডসে ওই মিসইন্টারপ্রিটেশনের লেভেলটা আমাদের ওয়ার্ল্ডে খুব কম। নাম্বার 2, সোশ্যাল মিসইন্টারপ্রিটেশন বা পলিসিগুলো ব্রেক ডাউন করার চান্সেস বা পসিবিলিটি ইনএক্সেস আমাদের ওয়ার্ল্ডে অনেক বেশি পরিমাণে কম। সেকেন্ড স্পিকার থেকে আপনারা ডিবেটের কেস চিন্তা করতে কখনো দিতে পারবেন না। ধন্যবাদ জানাই অ্যাফার্মেটিভ পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। সম্ভবত আপনি যে কথাটি বলেন দৃষ্টি আকর্ষণ করি, সম্ভবত আপনি যে কথাটি অ্যাফার্মেটিভ দ্বিতীয় বক্তাকে দৃষ্টি আকর্ষণ করছি, সম্ভবত আপনি যে শব্দটি বলতে চেয়েছিলেন সেটির নাম মিউচুয়ালি ইনক্লুসিভ না মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমরা অনেকেই আসলে ইংরেজিতে একটু কাঁচা, তো আপনারা আসলে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমরা যাতে বুঝতে পারি আমাদের বোঝার স্বার্থে, যেহেতু বাংলা মাধ্যমের বিতর্ক, বাংলা শব্দগুলি যদি একটু বেশি বলেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। তো সেই বদান্যতার জায়গা থেকে হচ্ছে চাবো যে যেহেতু আমরা অনেক শব্দ ইংরেজি ব্যবহার করি, অনেকেই শুনছেন আমরা পিতার ক্ষেত্রের বাইরে কিন্তু মানুষ শুধু বাংলা ইংরেজি মিশনে বক্তব্য শুনে অভ্যস্ত না। তো যারা শুনছেন অনেক সময় নিয়ে অনেক আগ্রহ, তাদের কথা মাথায় রাখতে উদ্যোগ করার সময় সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আমি ইংরেজি শব্দ ব্যবহার একটু পরিমিত করি। ধন্যবাদ। বক্তব্য শুরু করছি। 3, 2 এবং 1। সরকার দলের বিরোধী সবথেকে বড় সমস্যা হচ্ছে যে তারা এটা অ্যাজুম করে নেয় বা এটা ধরে নেয় যে সরকারের ইনসেন্টিভ বা সরকারের আগ্রহ আসলে অনেক বেশি পরিমাণে ভালো, সরকারের অনেক ক্ষমতা আছে, ক্যাপাবিলিটি আছে, এটা যদি আমরা বায়ো করি, কিন্তু আমি জানি না কারণ সরকারের একটা ইনসেন্টিভ অনেক ভালো এবং সরকার আসলে বেস্ট ইন্টারেস্ট নিয়ে কাজ করে। যদি এটা তারা প্রমাণ করতে না পারে ততক্ষণ পর্যন্ত তারা যত ধরনের আউটকাম ব্যাখ্যা করার চেষ্টা করছে, আমরা মনে করি না কোনো আউটকাম এই পার্টিকুলার বিভাগে স্ট্যান্ড করবে। এটার মানে হচ্ছে প্রথমত আমরা এটা বুঝতে হবে যে সরকারের যে বোর্ডে যারা কর্মরত তারা আসলে দেখতে এরকম। প্রথমত তাদের ধারণা আছে সরকারের তো আসলে ক্ষমতা আছে, সরকার হচ্ছে সব থেকে ভালো ভালো বোর্ডকে ভালো ভালো মানুষজনকে আসলে অ্যাপয়েন্ট করবে, তাদের অ্যাকাউন্টেবিলিটি বেশি থাকবে। মানুষকে আমরা মনে করি আপনার বেসরকারি প্রতিষ্ঠানে যারা আসলে কর্মরত বা বোর্ডে যারা কাজ করে তাদের অ্যাকাউন্টেবিলিটি আরো বেশি থাকে, কেননা তারা যদি কোনো ধরনের ভুল করে তাদের যেটা কনসিকুয়েন্সেস আরো অনেক বেশি পরিমাণে বেশি হয়। তার কারণ হচ্ছে আজকে যদি আমি একটা শরিয়া আইন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি একটা ভুল আইন প্রতিষ্ঠা করে দিই তা এমন একটা আইন প্রতিষ্ঠা করে দিই যেটা আসলে ইমপ্লিমেন্টেশন অনেক ধরনের কন্ট্রোভার্সি সৃষ্টি হয়। আমরা মনে করি সেই ব্যক্তির চাকরি হারানোর মতো বিষয়গুলোর রিস্ক আমরা মনে করি বেসরকারি প্রতিষ্ঠানে বেশি। আপনি যখন একটা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন আমরা মনে করি সেখানে আপনার পলিটিক্যাল দেখা অনেক বেশি পরিমাণে থাকে এবং আপনাকে সবাই চাকরিচ্যুত করা যায় না। তার মানে হচ্ছে আপনার যে রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি থাকে আমরা মনে করি সেই জিনিসটা অনেক বেশি পরিমাণে কম তাদের স্যালারিতে বাড়তে থাকে। কিন্তু দ্বিতীয় বিষয়টা আসলে বোঝাটা গুরুত্বপূর্ণ যে আপনার এই সরকারি প্রতিষ্ঠানগুলো আয় করে কেন, রাইট? আমরা বুঝতে হবে যে তারা শুধুমাত্র যে সরকারি আয় বা সরকার যে একটা ট্যাক্স নেয় একটা সিংহ ভাগ আছে ওটা আপনাকে বিজনেস কর্পোরেশন গুলো থেকে, রাইট? এবং দ্বিতীয় যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে হ্যাঁ ইউএসএ হয়তো অফিসিয়ালাইজ করে লকি মানি বলে, কিন্তু হয়তো অন্যান্য সকল দেশে সেই জিনিসটা প্রযোজ্য, সেটা হচ্ছে আন্ডারটেক সরকারের সাথে বিভিন্ন বেশি বিজনেস প্রতিষ্ঠানগুলো আসলে ডিল হয়। এবং তৃতীয়ত এই ধরনের বড় বড় ব্যবসায়ীরা সরকারের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পজিশনে থাকে। এটার কনক্লুশন হচ্ছে তাদের যে ভয়টা যে আমাদের সাইবার ওয়ার্ল্ডে এটা অলিগোপলি বা মনোপলির মতো বিষয়গুলো সৃষ্টি হয়, আমরা মনে করি সেই বিষয়গুলো সৃষ্টি হয় যাতে তাদের সাইবার ওয়ার্ল্ডে বেশি
কেননা তাদের সরকারকে ইনফ্লুয়েন্স করে তাদের মতো করে শরিয়া আইনটাকে ম্যানিপুলেট করার চান্সেসটা আমরা মনে করি আরো বেশি পরিমাণে হাই। অর্থাৎ এই ধরনের কর্পোরেশন গুলো, এই ধরনের মনোবলী অলিগোপলি গুলা তাদের ইচ্ছা মতো তাদের কোম্পানিগুলোকে সার্ভ করে এমন ধরনের আইন প্রণয়ন করার জন্য ব্যস্ত থাকে। আর কম্পারেটিভ আমাদের চালাতে পারে অ্যাটলিস্ট প্রত্যেকটা কোম্পানি, ছোট ব্যাংক থেকে শুরু করে বড় ব্যাংক, প্রত্যেকটা কোম্পানির ইন্ডিভিজুয়াল বোর্ড থাকে। আমরা মনে করি মনোপলিস্টিক পলিসি যেটা লিগেল হবে তাদের চালাতে পারে, সেটা আজকে পরে যাওয়ার চান্সেস আসলে অনেক বেশি পরিমাণে হাই বলে আমরা মনে করি। তৃতীয়ত, শরিয়া আইনে বিভিন্ন আলেমদের মধ্যে বেশ কিছু মতবিরোধ থাকতেই পারে, এটাকে আমরা মনে করি না এটা আসলে কোনো সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে তাদের ধারণা যে সরকার আসলে তাদের কর্তব্য থেকে বেস্ট পসিবল আলেমদেরকে চুজ করবে। আমরা মনে করি না সেই জিনিসটা আসলে সত্য, কারণ সরকারের নিজস্ব সরকারি ইনসেন্টিভ থাকে যেটা আপনাকে কমে বোঝানোর চেষ্টা করে। দ্যাট মিনস আমি পরবর্তী ইলেকশনে কোন আলেম বা কোন ইসলামিক গ্রুপ থেকে আসলে ক্রিয়েট করলে আমি নেক্সট ইলেকশনে যেটা আসলে অনেক বেশি পরিমাণে ইজিয়ার, তারা আমাকে কত বেশি পরিমাণে ফান্ডিং করে এটার উপর বেস করে আসলে নির্ধারণ করা হবে যে কোন শরিয়া আইনটা আসলে আমি পাস করবো। অর্থাৎ শরিয়া আইন মেরিটের বেসিসে পাস হবে না, এটা মানুষকে আমরা মনে করি কোন ইসলামিক গ্রুপের আসলে কতটুকু ক্ষমতা রয়েছে সেইটার বেসিসে আসলে আপনার হিসাবটা করাটা অধিকতর প্রাইভেট কারণ বলে আমরা মনে করি। চতুর্থত, এটা আপনার বুঝতে হবে যে ব্যাংকের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে। আপনার যদি 100টা ব্যাংক থাকে বা 120টা ব্যাংক থাকে, বিভিন্ন ধরনের স্কিম এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, এটা আসলে স্বাভাবিক, বিকজ আপনার ব্যাংকগুলো ইভেন্চুয়ালি প্রফিট ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে টার্গেট করতে হবে। তো মুশকিলটা হলো যখন কি আপনার শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংক থেকে গিয়ে আপনার আসলে রেকমেন্ডেশনগুলো আসলে নিয়ে আসতে হবে, ওই পার্টিকুলার মোমেন্টটাকে সেন্ট্রাল ব্যাংকের উপর অনেক বেশি পরিমাণে চাপ থাকে। বিভিন্ন ধরনের বিভিন্ন স্কিমকে কেন্দ্র করে তাদের শরিয়া আইন মানতেছে কি মানতেছে না সেই জিনিসটাকে ডিসাইড করা। যখন কি আপনার টাইম প্রেশার থাকে বা এতগুলো ডিসিশন আসলে আপনার ইন্ডিভিজুয়াল করতে হবে, আমরা মনে করি ওই পার্টিকুলার মোমেন্টেই নাই আপনার ভুল সিদ্ধান্ত দেওয়া হয়, আপনার তাড়াহুড়া করে আসলে আপনার একটা কোনো একটা শরিয়া আইন পাস করার যে ইনসেন্টিভ তারা আমাদের তাদের চাইতে পারে আরো বেশি পরিমাণে থাকে। তার মানে হচ্ছে সরকার থাকতে বা সরকারের একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান থেকে আসলে আইনটা আসলে যে সেটা ভালো হবে, কেন্দ্রীয় ব্যাংক থেকে সেট করে দেওয়া হবে। এতটুকু লিমিটেশন আমাদের চাইতে ওয়াইড থাকে। এখানে বিতর্ক যেটাকে আসলে করার দরকার ছিল আপত্তি করে নাকি প্রশিক্ষণ দিয়ে আসতে রাখো, সেটা হচ্ছে ব্যাংক পুরো বছর প্রফিট ইনসেন্টিভ থাকে না, প্রফিট লোডিং হয়, তারা কি আদৌ শরিয়া আইন মানতে চাবে নাকি তারা আসলে সেখান থেকে বের হয়ে নিজের মতো করে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে, এই কোম্পানিগুলো তারা আসলে বিতর্কটা করতে পারতো। আমরা মনে করি না যে পৃথিবীতে আসলে শরিয়া আইন এক্সিস্ট করে, শরিয়া আইন অনুযায়ী আসলে সেই দেশটা সরকারিত হয়, আমরা মনে করি না ওই পার্টিকুলার পৃথিবীতে এই প্রফিট মেকিং ব্যাংকগুলো শরিয়া আইন বহির্ভূত কাজ করবে বা কাজ করার ইনসেন্টিভ থাকে। রিজনগুলো আছে, প্রথমত আপনি বোর্ডে যেগুলোকে হায়ার করতেছেন, আপনি কিন্তু বোর্ডে শরিয়ার যে স্কলারদেরকে কিন্তু হায়ার করতেছেন, আপনি শুধুমাত্র বিজনেস পার্সোনালদেরকে বসাই দিচ্ছেন না। তার মানে হচ্ছে সেখানে একটা ইনসেন্টিভ আছে, এই শরিয়া আইনটা আসলে তারা স্ট্যাবলিশ করতে পারছে কি পারছে না। বা দ্বিতীয় যে জিনিসটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যখন এই ব্যাংকগুলোতে আসলে আপনি ডিসিশন নেবেন, আপনার এই ডিসিশনগুলো যখন অনেক বেশি শরিয়া পরিপন্থী হয়ে যায়, আমরা মনে করি আপনি কম্পিটিশনে পিছায় পড়ে, বিকজ ওইখানে আপনাকে কল আউট করা এবং আপনার আইনগুলোতে অনেক বেশি পরিমাণে শরিয়ার বাইরে এবং এটার কারণে একটা কনজিউমারের খারাপ থাকে, ওই একটা ভয় আপনার থাকে। তার মানে হচ্ছে এই ব্যাংকগুলোর মধ্যে আসলে ইনসেন্টিভ থাকে যে তারা কেন আসলে শরিয়া আইন শরিয়া লগুলো আসলে বেসিক্যালি মেইনটেইন করবে। এবং তৃতীয়ত, যে পলিসিটা আপনি বানাচ্ছেন এবং আপনি নিজের হাতে বানাচ্ছেন, আমরা মনে করি সেটার প্রতি আপনার যে অ্যাটাচমেন্টটা থাকে অ্যাজ এ কর্পোরেশন সেটা আরো বেশি পরিমাণে থাকে। তার মানে একটা কোম্পানির পলিসিটা আসলে মেইনটেইন হচ্ছে কিনা সেটার পিছনে বেসিক্যালি আপনার যে ফোকাসটা, মানুষকে আমরা মনে করি সেই ফোকাসটা আমাদের চালাতে অনেক বেশি থাকে। মোমেন্টই টাইম তাদের চালাতে পারে এই শরিয়া ল আসলে আপনার একটা সেন্ট্রাল সাইড থেকে আসে, তো এটা যদি ধরে নিতে সাল হচ্ছে না কোম্পানির ইন্টারেস্ট, আমরা মনে করি তাদের চালাতে পারে ব্যাংকগুলো আসলে সে আইনগুলোকে মেইনটেইন বা মানতে চাবে না। কেননা ব্যাংক বা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে ক্ষমতা অনেক বেশি থাকে, অর্থাৎ তাদের দিকে যদি আপনি মামলাও করেন, সেই মামলার উত্তরদান আসলে পরবর্তী পর্যায়ে যায় বা সেটেল জানাতে অনেক সময় লাগে এবং ব্যাংকগুলো আসলে এই ধরনের আইন ইউজ করতে পারে। অর্থাৎ তাদের চালাতে পারে এই সেন্টার দিয়ে যে তারা আসলে শরিয়া আইনগুলোকে ভালো মেনে নেবে, এই ধারণাটাই মানুষকে আমরা মনে করি না সত্য। তার মানে হচ্ছে আপনি শরিয়া আইনগুলোকে মানাতে চান ব্যাংকগুলোর মাধ্যমে এবং যা ইফিশিয়েন্টলি আসলে সবাই মানবে, আমরা মনে করি যে জিনিসটা আমাদের চালাতে করা সম্ভব। বাট মানুষকে আমরা মনে করি আমি কোন আলাদের
মানে কথা মানবো এবং কোন কথা মানবো না সেই অধিকারটা আমার থাকা উচিত। অ্যাজ এ কনজিউমার যখন আপনি সেন্ট্রাল ব্যাংক থেকে আসলে এটা ডিসাইড করেন, তখন আমি যে শরিয়া আইনটা আমার কাছে মনে হয় যে আমি এই আইনের কথা আমি মানতে চাই না, তারপরেও আমি বাইরে যেতে পারি না, রাইট? আমার মনে করি যে পার্টিকুলার পৃথিবীতে আপনি ফ্রিডমটা দিবেন, তখন আমি একটা ইন্ডিভিজুয়াল কোন আইনের মতাদর্শটা মানতে চাই এবং সেই অনুযায়ী আমি ব্যাংকটা চুজ করতে পারি। যখন এটা তাদের টাকাটা আমাকে সেন্ট্রাল ব্যাংক থেকে চুজ করে দেওয়া হয়, তখন যে আইনের বিরুদ্ধে আইন বা যার মতাদর্শ আমার পছন্দ না, তারপর আমি বাধ্য হয়ে সেই শরিয়া আইনটা মানতে। আমরা মনে করি ইনক্লুসিভ শরিয়া আইন মানানোর জন্য আমরা বা ইনক্লুসিভ শরিয়া আইন মানার জন্য আমাদের ভোট ফর সাইড অপশন। ধন্যবাদ। আমরা গঠনমূলক পর্বের শেষ দিকে চলে এসেছি। অ্যাফার্মেটিভ বা পক্ষ দলের তৃতীয় বক্তাকে তারা আহ্বান জানাচ্ছি বিতর্কে আসার জন্য। ধন্যবাদ। মাননীয় স্পিকার, ইসলামিক ইকোনমি যে সময় থেকে আসলে খুব গঠনমূলকভাবে বিস্তার করতে শুরু করলো, ওই সময় ইসলামিক ইকোনমি আসলে কোন লক্ষ্যগুলোকে নিয়ে সামনে এগিয়েছিল, এই বিতর্কের জন্য ওই আলাপগুলো আসলে খুব বেশি জরুরি। প্রথম লক্ষ্যটি ছিল যে সমাজে যেই মানুষগুলো বেদুইন শ্রেণী কিংবা আর্থিকভাবে একদম নিষ্পেষিত শ্রেণীতে রয়েছে, তাদেরকে আমি ইকোনমিক্যালি এইড করতে পারছি কিনা, তারা সোসাইটির আকারটার জন্য মিনিমাম ব্যালেন্সটা তৈরি করতে পারছে কিনা। এক। 2 নম্বর গ্রাউন্ড কি ছিল? 2 নম্বর গ্রাউন্ড আমার ছিল যে আমার যারা ধনী শ্রেণী আছে, তারা কি একেবারে এই প্রফিটগুলোকে কুক্ষিগত করে রেখে দিতে পারছে, নাকি ওই প্রফিটের একটা ইকুয়াল ডিভাইডেশন করে আমি সেখান থেকে বাণিজ্য তৈরি করে সেই বাণিজ্যের প্রফিটটা সমাজের প্রতিটা শ্রেণীর মধ্যে পৌঁছাই দিতে পারছে কিনা। 3 নম্বর ইনসেন্টিভ কি ছিল? 3 নম্বর ইনসেন্টিভ ছিল যে ব্যাংক এই যে অর্থ, এই অর্থগুলো যেন ভিন্ন কোনো খাতে কাজে শোষণের জন্য ইউটিলাইজেশন না হয়, এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবে। 4 নম্বর জিনিস, আপনি যখন লোন নিচ্ছেন, সেই লোন যেন কমপ্লিটলি ইন্টারেস্ট ফ্রি থাকে এবং ওই লোনের ইন্টারেস্টের কারণে কারণ সাফার করতে না হয়, এবং এই যে রেট অফ ইন্টারেস্ট এটা যেন কোনো এন্টিটি ফিক্স করে না রাখতে পারে। তার মানে আমরা কোন মুহূর্তে বলবো যে অধিকতর মেনে চলতেছে, যে মুহূর্তে এই প্রিন্সিপাল গুলো আপনি হচ্ছে প্রোটেক্ট করতে পারেন, রাইট? এইবার আসুন ওদের আলাপ থেকে সরকারকে বলি, ওরা কি বলে? ওরা বলে যে ভাই সরকার তো সাধু না, আপনি হচ্ছে সরকার তো অনেক বেশি দল দ্বারা ম্যানেজ করে দেয় এবং সরকারের আপনি ফলো আউট করতে পারবেন না, বিগত সরকারের তো আসলে স্টেট বেসড ইনসেন্টিভ আছে, সরকারেরও নিজস্ব ইন্টারেস্ট থাকতে পারে। মুশকিলটা হচ্ছে এই বিতর্কটাতে গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে কারা বেশি খারাপ। ওই ব্যাংকের কর্পোরেট ওনাররা যারা হচ্ছে গিয়ে ইসলামিক সেন্টিমেন্ট গুলোকে কন্টিনিউয়াসলি ইউজ করছে শুধুমাত্র ওদের ব্যাংকিং বিজনেসটা সার্কুলেট করার জন্য, নাকি রাষ্ট্র যাদের খারাপ নিয়ম থাকলেও তাদেরকে জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হয় বলে তারা কম্পারেটিভলি একটা ক্লিয়ার সলিউশন চাকরি করার জন্য। তার মানে ব্লকের কন্টেনশনটা এই জায়গায় ডিসাইডেড হয় কোন বোর্ডে আপনি মোর কম্পারেটিভলি ক্লিয়ার একটা মেনে নেওয়ার মতো ইসলামিক পলিসি চাকরি করতে পারবেন। এই বিতর্ক থেকে এবার আমরা আপনাকে কি বলি? আমরা আপনাকে এটা বলি যে দেখেন এই যে ডিফারেন্ট ইসলামিক ব্যাংকগুলা, তাদের ওনারগুলা মোস্ট অফ দ্য টাইম তাদের ইনসেন্টিভ থাকে হচ্ছে যে ব্যবসার জায়গাগুলো বা ওদের একদম নর্মাল ইকোনমিক্যাল ব্যাংকের ওরা ওদের ইসলামিক ব্যাংকগুলোকে রান করে। তার মানে ওরা আপনাকে কন্টিনিউয়াসলি আইওয়ার দিয়ে যাবে। ওরা হয়তো আপনাকে বলবে যে এখানে ইন্টারেস্ট নাই, বাট তারপরে ওরা ইন্টারেস্ট আসলে মানে দিতেই থাকবে বা রেট অফ ইন্টারেস্টে আপনার একটা কাভার করে বিশেষ ইন্টারেস্ট বেস ব্যাংকিংটাকে চালিয়ে নিয়ে যায়। 2 নম্বর জিনিসপত্র কি হবে? 2 নম্বর জিনিসপত্র হচ্ছে যে লোনের জন্য যে ইকুয়ালিটি এনশোর করা, ওই ইকুয়ালিটি কোনোদিন এনশোর হয় না। এটা কেন বলছি? আপনি বাংলাদেশের এক্সাম্পলগুলো হয়, ইসলামী ব্যাংক কি করছে? ইসলামী ব্যাংক আপনার হচ্ছে যে মিল কাস্টমারের মতো মানুষগুলারে বা হচ্ছে আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো গ্রুপগুলারে এদেরকে কন্টিনিউয়াসলি লোন দিয়ে গেছে। কেন দিয়ে গেছে? বিকজ এদের সাথে একটা নেপোটিজম বেস সম্পর্ক এদের সবসময় ছিল। ওইদিকে পক্ষান্তরে আপনার এসালাম গ্রুপ যখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অ্যাকোয়ার করছে, তারপরে কি করছে? তারপরেও লিটারালি ইসলামিক ব্যাংকিং সিস্টেমে এক্সপ্লয়েট করে ডিফারেন্ট জায়গায় লোন দিতে এবং ও হচ্ছে টাকা পাচার করছে। কনফিউশনটা কি? কনফিউশনটা হচ্ছে যে মুহূর্তে ব্যক্তি কেন্দ্রিক জায়গাতে এই ব্যাংকগুলোর মালিকানা থাকে, ওই মুহূর্তে এই ব্যাংকিং সিস্টেমে এক্সপ্লয়েট করা সবচেয়ে বেশি সোজা। এক।
দুই নাম্বার ইসলামিক লোনের যে প্রিন্সিপাল ছিল যে এলিটদের হাতে লোনগুলো আটকায় দেওয়া যাবে না, ওই জায়গাতে সবচেয়ে বেশি সমস্যাটা হয়ে যায় যে এই ব্যাংকিং গোষ্ঠীগুলো ওই এলিট গোষ্ঠীগুলোর আরো বেশি প্রায়োরিটাইজ করা শুরু করে, আরো বেশি হচ্ছে যে লোন দেওয়া শুরু করে, যে জিনিসটা ইসলামিক প্রিন্সিপালের সাথে সবচেয়ে বেশি কন্ট্রাডিক্ট করে। থার্ড জিনিস, ওরা আপনাকে বারবার এই জায়গায় এটা পয়েন্ট আউট করার চেষ্টা করছে যে ভাই আলেমদেরকে আপনি এক আমব্রেলার নিচে তো নিয়ে আসতে পারবেন না, কারণ ইসলামের তো ডিফারেন্ট আইডিওলজি আছে। আমরা বিশ্বাস করি মুশকিলটাই এই জায়গাতে যে ইসলামিক ব্যাংকগুলো যখন ইন্ডিভিজুয়ালি চলতে থাকে ওরা ওদের প্রায়োরিটি অনুযায়ী ডিফারেন্ট আলেমদেরকে হায়ার করে, রাইট? এই মুহূর্তে যারা কনজিউমার ওদের জন্য সবচেয়ে বেশি কনফিউশনটা ক্রিয়েট হয় যে ওরা আসলে কোন ইসলামী ব্যাংকে ওদের টাকাটা নিয়ে সবচেয়ে বড় সেফটি নেটটা ফিল করতে পারে। তাই এখানে রাষ্ট্র যে মুহূর্তে একটা সেন্ট্রাল বডি তৈরি করে ওই মুহূর্তে এই যে ইসলামের ডিফারেন্ট মতাদর্শগত ভিন্নতা এইটার বাইরে এসেও আপনি কুরআন বেসড যে ইকোনমিক পলিসিগুলো ছিল শুধুমাত্র কুরআনের আলোকে কিংবা অ্যাবসলিউট সুন্নাহর যে আলোচনা ওই আলোচনার রাষ্ট্র হিসেবে অ্যাকুমুলেট করে একটা ইকোনমিক পলিসি দাঁড় করাতে দেন এবং তারপরে ওই রেগুলেশন চালিয়ে দেন যে আপনি ইসলামিক ব্যাংক যদি বানাতে চান আপনি এই রেগুলেশনগুলো মানার জন্য অপটিং করেন, আপনি যদি এই রেগুলেশনগুলো না মানেন ইসলামিক ব্যাংক বানাতে পারবেন না। ওই মুহূর্তে ইসলামিক ব্যাংকিং পলিসি সবার জন্য ইজিয়ার হয়, তার মানে এবং যেহেতু আপনি একদম বাই ডিফল্ট ওদেরকে বাউন্ড করে দেন যে আপনারা মানতেই হবে এবং না মানলে এটা আপনার ব্যাংক হিসেবে লাইসেন্স ব্লক করা হবে, এটা আপনার মানি ফ্লো কমাই দেওয়া হবে, এই ধরনের যে পলিসিগুলো ওইটা ব্যাংকগুলোর জন্য অবলিগেশন ক্রিয়েট করে যে আপনি জরিয়া আনলে আরো বেশি হচ্ছে মাইনাস হবে। সেকেন্ড জিনিস আপনার এটা বুঝতে হয় যে রাষ্ট্র যে মুহূর্তে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করে ওই মুহূর্তে রাষ্ট্র একটা প্রজ্ঞাপন দেয়া ওইটা রাষ্ট্রের জনগণ যেভাবে হচ্ছে কেটার করে বা রাষ্ট্রের জনগণ যেভাবে অ্যাওয়ার্ড হয় প্রতিটা ব্যাংক ইন্ডিভিজুয়ালি পলিসি ডিস্ট্রিবিউট করে, খুব স্বাভাবিকভাবে ব্যাংকের পলিসিগুলোর পয়লা দেখা বা প্রতিটা ব্যাংক প্রতিটা ডিফারেন্ট ইসলামিক ব্যাংক কি বলার চেষ্টা করতেছে এইটারে বুঝে তারপরে সেই জিনিসগুলোর কল আউট করা নাগরিক আসলে এত বেশি ইন্টেলেকচুয়াল বিং না। তার মানে কি রাষ্ট্র দায় জিনিসগুলো সিম্পলিফাই করে ফেলা এবং ওই সিম্পলিফিকেশন মানে ইসলামিক ব্যাংকিং যারা করে আপনি চিন্তা করেন যে ইসলাম বা প্রত্যেকটা ধর্মের রেশিয়াল ব্যাংকিং আপনার বিশ্বাসের সাথে জড়িত, কোনটা আপনার বিশ্বাসগুলো ডাইলুটেড হয় না যখন আপনি অ্যাবসলিউট জিনিসপত্র পান, মানে ইসলামের শাসন ব্যবস্থা বা ইসলামের ইকোনমিক ব্যবস্থা প্রতিটা জিনিস অ্যাবসলিউটিস্ট হওয়ার জন্য হিস্টোরিক্যালি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি এই যে অ্যাবসলিউটনেস এটা হচ্ছে ইসলামের ইমপ্লিমেন্টেশনের সবচেয়ে বড় প্রিন্সিপাল, যে পৃথিবীতে আপনি ডিফারেন্ট ব্যাংকিং ব্যবস্থা তৈরি করেন ওই পৃথিবীতে এই অ্যাবসলিউটনেস নষ্ট হয় এবং রাষ্ট্র হিসেবে আপনি যখন এই ইমপ্লিমেন্টেশনটা করেন ওই মুহূর্তে আপনি প্রত্যেকটা জিনিস অনেক বেশি অ্যাবসলিউট রাখতে পারেন এবং ওই মুহূর্তে এই ইসলামিক ব্যাংকের কনজিউমারও ওদের বিশ্বাসের জায়গা থেকে বা ওদের ইমানের জায়গা থেকে জিনিসগুলো বেশি মাইনাস হতে পারে। এই মেনে চলাটা হচ্ছে অনেক বেশি জরুরি এবং ওই মুহূর্তেই আপনি আসলে এসে ইমপ্লিমেন্টেশনটা করতে পারবেন। একদম লাস্টলি মোশনের ওয়ার্ডিং করে এই বিতর্কে তখন আসলে এই বাস্তবতাকে অস্বীকার করে কোনো ধরনের বিতর্ক করার কথা না যে একদম অ্যাবসলিউটলি মেনে চলবে বা একদম অ্যাবসলিউটলি মেনে চলবে না। বিতর্কের ওয়ার্ডিংটা এই কারণেই ওই জায়গাতে যে অভিজ্ঞতর মেনে চলে। তার মানে কি মডার্ন ব্যাংকিং ব্যবস্থার সাথে ইসলামিক ইকোনমিক ব্যবস্থার কোলাবোরেশনটাই হওয়ার কথা না, কারণ মডার্ন ব্যাংকিং ব্যবস্থা আসলে হচ্ছে অনেক পরে। তার মানে কি মডার্ন ব্যাংকিং ব্যবস্থার ইসলামিক প্রিন্সিপালের সাথে রিশেপিং করার জন্য আপনার একটা ব্যাংকিং ব্যবস্থা ইমপ্লিমেন্টেশন করতে হয়, ওইখানে আপনার ম্যাট্রিক্স হওয়া উচিত এটা যে কোন ওয়ার্ডে আপনি ফাংশনালিটিটাকে বেশি এনশিওর করতে পারতেছেন। আমরা বিশ্বাস করি যে আমাদের সাইডে আপনাদেরকে ওই ফাংশনালিটি বেশি দেখাতে পারে। কেন? কারণ আমরা একটা হলিস্টিক সিস্টেমের জন্য অ্যাডভোকেট করি, যে হলিস্টিক সিস্টেমে আমরা ইসলামিক মতাদর্শের ডাইভার্সিটি ঊর্ধ্বে উঠে কিংবা সবগুলো ডাইভার্সিটি কোলাবোরেশনের মাধ্যমে রাষ্ট্রের সুপারভাইজ একটা বোর্ড বানাবো, যে বোর্ড সবার আইডিয়াসগুলো মাথায় রেখে এক ধরনের ব্যাংকিং পলিসি ইমপ্লিমেন্ট করবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, ইন্ডিভিজুয়ালি প্রতিটা ব্যাংকের তদারকি করাটা অনেক কঠিন, কিন্তু ওই সেন্ট্রাল বোর্ড যে মুহূর্তে তৈরি হয় ওই মুহূর্তে নাগরিক তার ওই তদারকি নিশ্চিত করার জন্য শুধু সেন্ট্রাল বোর্ডের সাথে কমিউনিকেশন করলেই আসলে কিছুটা এনশিওর করতে পারে। ধন্যবাদ।
ধন্যবাদ জানাই পক্ষদল বা টিম অ্যাফার্মেটিভের শেষ বক্তাকে। এবার আমাদের এই ফাইনালের শেষ গঠনমূলক বক্তব্য নিয়ে আসছে টিম নেগেটিভ বা বিপক্ষ দলের তৃতীয় বা শেষ বক্তা। ধন্যবাদ। এই বিতর্কের তিনটা কাছে জায়গা আছে। পলিসিটা অ্যাকচুয়ালি কোথায় ভালোভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, দ্বিতীয়ত আমাদের কোন জায়গায় আসলে আমাদের কনজিউমাররা কনফিউশন কম ফিল করছে, এবং পলিসি ইমপ্লিমেন্টেশন প্লাস ভালো কোথায় জেনারেট বেশি হচ্ছে। এই তিনটা কাজ যদি আজকে আমরা অপোজিশন থেকে দেখাতে পারি, আসলে অলরেডি আমরা বিভিন্ন আলোচনার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, এবং আজকে যদি আমরা ফান্ডামেন্টাল কিছু জায়গা থেকে আজকে আমি স্পিকার হিসেবে রেখে দেবো। এবং আমরা শুরুতে যে জিনিসটা আমি আসলে আজকে বলতে চাই সেটা হচ্ছে, যদি আজকে কেন্দ্রভিত্তিক একটা শরিয়া আইন দিয়ে আপনি একটা ব্যাংকিং সিস্টেম তৈরি করেন, তার থেকে কেন অনেক বেশি কেন্দ্রিক মডেলে আপনি শরিয়া আইনটাকে মেনটেন করতে পারেন। শরিয়া আইন কিন্তু কনস্ট্যান্ট ইস্যু। আমরা কিন্তু যুগের পর যুগ ধরে ধর্মের বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন দেখে এসেছি। ধর্মবিশ্বাস অনেক বেশি পার্সোনাল একটা জিনিস, এবং ধর্মবিশ্বাস প্রত্যেকটা মানুষের সাথে, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের সাথে তাদের সৃষ্টিকর্তার একটা আলাদা সম্পর্ক থাকে। এবং যে কারণে যখনই আপনি যে কোনো ধর্মের রুলসগুলোকে সেন্ট্রালি ব্যাখ্যা করার চেষ্টা করেন, সেইটা কারেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। দেখেন, যখন একটা সরকার শরিয়া আইন মোতাবেক চলার চেষ্টা করতেছে, সেই সরকার শরিয়া আইনটা মেনে চলার জন্য অনেক বেশি ডিফিকাল্ট, কারণ সেই সরকার আজকে পলিটিক্যাল, সেই সরকার আজকে অনেক বেশি চেষ্টা করে কিভাবে নিজে তার ইকোনমিকে ডেভেলপ করবে, এবং পরবর্তীতে জনগণের ব্যাপারে কেয়ার করে এরকম সরকার আসলে খুবই কম আছে। বেশিরভাগ সরকারি যতই শরিয়া আইন মেনে চলুক, তাদের মাঝখানে করাপশন, দুর্নীতি, এই জিনিসগুলো থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন হচ্ছে আপনি এই সেন্ট্রালাইজড ব্যাংকিং আইডিয়া থেকে বের হয়ে কর্পোরেট কম্পিটিশনের মধ্যে আসে, তখন কিন্তু আমি চাইলেই আজকে শরিয়া আইন কনস্ট্যান্ট না হলেও আমরা আকাশ পাতাল কথা বাড়াতে পারবো। আজকে অপোজিশনের একটা কথা ছিল যে আমি ইন্টারেস্ট দিয়ে বলবো যে এটাই হচ্ছে আজকে আমার শরিয়া আইন মোতাবেক আমি ইন্টারেস্টটা দিচ্ছি। না, এটা কখনোই সম্ভব না। জাস্ট বিকজ আমরা শরিয়া আইন ধর্মকে ডিফারেন্ট ভাবে ইন্টারপ্রিটেশন করতে পারি, তার মানে এইটা না যে আজকে হচ্ছে আমি বলে দিব যে না এই কথাটা মানে কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি পাঁচটা আনন্দের বক্তব্য দেখেন, পাঁচটা আনন্দের বক্তব্যে অবশ্যই ডিফারেন্স আছে, কিন্তু পাঁচটা আনন্দের বক্তব্যের মূল কথা সবসময় সিমিলার থাকে। সো ইভেন যদি কোনো ব্যাংক এটা করার চেষ্টাও করে যে তারা অনেক বেশি শরিয়া আইনের আইডিওলজির বাইরে বের হয়ে চলে যাচ্ছে, সাথে সাথে অন্যান্য কর্পোরেট ব্যাংকরা এসে তাদেরকে কলম করবে, বলবে যে আপনি শরিয়া আইন কন্টিনিউয়াসলি আপনি সঠিকভাবে ভাবতে পারতেছেন না। এবং এই যে কলমটা করতে পারবে কিন্তু কর্পোরেট কম্পিটিশনের কারণে। কিন্তু সরকার থেকে যখন আপনি কেন্দ্রীয় ভিত্তিক একটা মডেল তারা বানাচ্ছে, তখন কিন্তু আপনাকে কলম করার কেউ নাই, কিন্তু সরকারের উপরে জনগণের ক্ষমতা অবশ্যই না। সো তখন আপনি কনজিউমার বা জনগণ হিসেবেও আপনার অধিকার আপনি কন্টিনিউয়াস হারিয়ে ফেলতেছেন। কেন? বিকজ আপনার কাছে হয়তো পার্সোনালি মনে হতেই পারে না এই আইনটার সাথে আমি রেজনেট করতে পারছি না, বা এই ফর্মুলাটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না, অন্য একটা ব্যাংকের কাছে যায়। কিন্তু যে মোমেন্টে সরকার থেকে বলা হচ্ছে, ওই লিজিটিমিটিটা আপনি মেনে নিতে বাধ্য হচ্ছেন। এবং অপোজিশনের আছে একটা বিগেস্ট থিং ছিল, যদি হচ্ছে আমরা বিভিন্ন ডিফারেন্ট ডেডিকেটেড ব্যাংক সিস্টেম করি, সেক্ষেত্রে হচ্ছে মানুষজন অনেক বেশি কনফিউজ হয়ে যাবে। না, মানুষের কনফিউজ হওয়ার কিছু নয়, এটা ধর্ম। আপনি ধর্ম নিয়ে কনফিউজ ফিল করেন না যে আল্লাহ আছে কিনা। আপনি ধর্ম বিশ্বাসে আপনি সবসময় কন্টিনিউয়াস, আপনি আরো বেটার হতে চান, আপনি আরো বেটার ভাবে আপনার ধর্ম বিশ্বাসকে আঁকড়ে ধরতে চান। তো আপনি যখন আপনার জীবনে একটা ধর্মীয় স্টেজটা, সেই স্টেজ থেকে যখন আপনি আরো পরিমাণে ধর্মভিত্তিক স্টেজে যেতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার ব্যাংকিং সিস্টেমে আপনি চেঞ্জ করতে চান। যেরকম এটা আমরা বাংলাদেশে দেখতে পাই, আমরা সবাই ইন্টারেস্ট লোনলি, আমরা সবাই হচ্ছে আজকে যখন আমরা ব্যাংকে টাকা জমা রাখতেছি আমরা ইন্টারেস্টটা পাওয়ার আশা করি। কিন্তু যে মোমেন্টে একটা মানুষজন মজ করে আসছে, অথবা তার ধর্মীয় কোনো পরিবর্তন আসছে, সে কিন্তু ঠিকই একটা শরিয়া মডেল অনুযায়ী একটা ব্যাংক খোঁজে। মানে কি, এটা তার পার্সোনাল চয়েস হিসেবে দাঁড়াচ্ছে। সে ব্যক্তিগত জীবনে কতটুকু ধর্ম পালন করতে পারছে, সেইটার বেসিসে কিন্তু তার একটা কোম্পানি থেকে লোন নেওয়া অথবা তার নিজস্ব জীবনে টাকা জমা রেখে ইন্টারেস্ট পাওয়ার চয়েসেস গুলো পরিবর্তিত হচ্ছে। তো আপনি আপনার নিজেও আসলে জীবনে কখনো শুরু থেকেই আপনি একদম প্রপার ভাবে একজন আলেম হয়ে যেরকম যাবেন না, সেরকম কিন্তু হচ্ছে এরকম আপনার জীবনের গতিটা আলাদা একটা আপনার
ধর্মীয় বিশ্বাস অনেক বেশি চেঞ্জ হবে এবং যে কারণে আসলে এই চয়েসেসগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো দ্যাট আমি আমার ধর্ম বিশ্বাসের সাথে অ্যাকর্ডিং একটা চয়েস মেক করতে পারি। সো কনফিউশনের বদলে আসলে কর্পোরেট কম্পিটিশন থেকে আমাদের কাছে চয়েসটা বেশি তৈরি হচ্ছে। এবং দ্বিতীয়ত কনফিউশনের ব্যাপারটা যে ওনারা বলেন, কনফিউশন তো সবচেয়ে বেশি তখন হবে যখন সরকার এসে আপনাকে একটা টাকা কথা বলে দিল, সেই কথার বাইরে আপনি কখনো যেতে পারছেন না, তখন তো আপনি নিজের প্রতি কনফিউজ হয়ে যাবেন। তাহলে কি আমার আদৌ ধর্ম সঠিকভাবে পালন করতে পারবো না? আজকে আমার ব্যাংকিং সিস্টেম যেটা বলতেছে এটার সাথে কি আমি মেনে নিতে পারতেছি না, তাই কি আজকে আমি প্রপার ধার্মিক হতে পারবো না? আপনি নিজেরই কোয়েশ্চেন করা শুরু করবেন। অথচ আপনার সাথে আপনার সৃষ্টিকর্তার সম্পর্ক কিন্তু অনেক বেশি পার্সোনাল ছিল এবং সেইখানে এখন মাঝখানে সরকার চলে আসলো, সরকার ডিক্টেট করে দিল আপনার সবকিছুকে এবং সেই অনুযায়ী আপনার এখন কন্টিনিউয়াসলি মেনে চলতে হচ্ছে। দ্যাটস ওয়াই এই বিতর্কটা এত বেশি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু চাকরি আছে বিতর্কটা কেন্দ্রীভূত মডেল ব্যাংকিং এবং ব্যক্তিকেন্দ্রিক মডেল নিয়ে ব্যাংকিং আমরা করতে পারবো, কিন্তু এটা ভেরি স্পেসিফিক্যালি ইসলামিক ব্যাংকের শরিয়া আইনের কথা বলা হয়েছে। কেন? এই কারণে যে আমাদের ধর্ম বিশ্বাসটা আসলে জীবনের গতিপথ কিভাবে কন্টিনিউয়াস পরিবর্তিত হচ্ছে এবং সেখানে যদি আপনি একটা রিজিড সিস্টেমকে দাঁড়া করে দেন এবং বাধ্য করেন মানুষজনকে, তখন কিন্তু ধর্ম বিশ্বাস কাইন্ড অফ চাপাইও দেওয়া হলো আপনার উপর। আপনি কিন্তু তখন এই জিনিসটা নিজে চুজ করে নিলেন না, অলসো আপনার ফলো করার জায়গা অনেক বেশি কমে গেল। এবং দ্বিতীয়ত তারা অনেকবার বলে গেছেন যে না সেন্ট্রাল গভর্নমেন্ট কখনোই হচ্ছে করা হবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক বেশি চেষ্টা করে। আপনি যদি মালয়েশিয়ার দিকে তাকান, আজকে আমাদের কন্টেক্সটের মধ্যে মালয়েশিয়ার কথা বলা ছিল, মালয়েশিয়া কেন্দ্রীয় ভিত্তিক মডেল তৈরি করে গেছে এবং মালয়েশিয়া আমরা যদি দেখতে পাই লোনগুলো খুবই অনেক বেশি কমে গেছে, নেট ইন্টারেস্ট অনেক বেশি কমপ্রেসড হয়ে যাচ্ছে। যে প্রবলেমগুলো কিন্তু পার্টিকুলারলি সৌদি আরব ফিল করছে না, সৌদি আরব কিন্তু ঠিকই ব্যক্তিকেন্দ্রিক মডেলে শরিয়া মোতাবেক আজকে ব্যাংকিং সিস্টেমটা কন্টিনিউ করছে। সো আলটিমেটলি আজকে যদি আপনি যে কোনো বিশ্বের মুসলিম কান্ট্রি থেকে তাকান, সৌদি আরবকে কিন্তু মোটামুটি দি আইডিয়ালাইজড মুসলিম কান্ট্রি হিসেবে বলা হয়, মালয়েশিয়াকে কিন্তু না। সেই সৌদি আরবও আমরা দেখতে পাই হচ্ছে এরকম সেন্ট্রালাইজড ব্যাংক সিস্টেমের বদলে ব্যক্তিগত ব্যাংকিং সিস্টেমটা নিয়ে আসা হচ্ছে। বিভিন্ন আলমরা মাঝামাঝি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, কিন্তু যখনই একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতেছে আপনার অন্যান্য আলমদের সহায়তায়, আপনি তখন এই জিনিসটা এই অ্যাকাউন্টেবিলিটিটা আপনি ধরতে পারতেছেন। অ্যাটলিস্ট কিন্তু গভর্নমেন্ট থেকে আপনারা আপনাদের পলিটিসাইজড ইসলামিক পার্টির সাথে আপনারা আসলে মদত ঘোষণা করতে হবে। ইসলামিক পলিটিক্যাল পার্টি ছাড়া আপনি অন্য কোনো পার্টির সাথে আসলে সম্পর্ক তৈরি করতে পারবেন না। যে ইসলামিক পার্টি সরকারকে সবচেয়ে বেশি সুবিধা দেবে, সেই ইসলামিক পার্টির বর্ণিত শরিয়া আইনটাকেই আপনার জনগণের সবসময় মেনে নিতে হবে। এবং আমরা সবসময় দেখে আসছি খুব কম সরকারি বিভিন্ন আছে যারা এক্স্যাক্টলি জনগণকে টপ অফ দ্য হেড রেখে আসলে কাজ করে যাচ্ছে। পরবর্তীতে আমরা কিন্তু হচ্ছে ফ্লেক্সিবিলিটি এর কনটেক্সটের কথা বলা, আমরা বলি যে ওয়ান সাইজ কখনোই একটা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে আসা ব্যক্তিগত পর্যায়ে কর্মবিশ্বাসের মানুষকে চিন্তা করতে পারে না। কম্পিটিশনটাও আমাদের জগতে ইমপ্রুভ কন্টিনিউয়াসলি বেশি হচ্ছে এবং শরিয়া আইনের যে রিজিড জায়গাটা নাই, আসলে শরিয়া আইনটাকে খুবই ইন্টারপ্রিটেশন বেসিস। আজকে কিন্তু আফগানিস্তানের দিকে তাকালে আমরা দেখতে পাই তারা শরিয়া আইনকে ঠিক পরিমাণ মিসইউজ তারা আজকে করে যাচ্ছে, কিন্তু এই শরিয়া আইনকে কিন্তু সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমাদের অনেক ভালো একটা সোসাইটি, ভালো একটা সমাজকে আমরা দেখতে পারতাম। এটা আমরা মনে করি যে কেন্দ্রভূত মডেল থেকে ব্যক্তিগত মডেল শরিয়াটাকে ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারছে। শুভ ধন্যবাদ স্পিকার। এর মধ্যে দিয়ে গঠনমূলক বক্তব্য শেষ হলো। এবার যুক্তি খণ্ডন পর্বের পালা। যুক্তি খণ্ডন করার জন্য প্রথমে আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের থেকে। দর্শক শ্রোতাদের যারা অত্যন্ত মনোযোগের সাথে ধৈর্যের সঙ্গে পুরো বিতর্কটি শুনলেন, বিতর্ক নিয়ে যে আলোচনা, সেই আলোচনা আসলে আমরা এখানে খুব বেশি করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। খুব ব্রিফলি দুটি কথা বলবো। একটি হচ্ছে বিতর্কে এক ধরনের জটিলতা সৃষ্টি হবে, এটি আসলে বিতর্কের যে বিষয়, সেই বিষয় দেখে আমরা শুরুতেই বুঝেছিলাম। যদিও স্ট্রাউস তার মানে আপনারা তিনটি বিতর্কের মানে তিনটি মোশনের মধ্যে থেকে এটিকে বেছে নিয়েছিলেন, কাজে আসলে এই বেনিফিট অফ দ্য ডাউট আপনারা পাবেন না আর কি, যে মানে বিষয়টি এমন দেখে বিতর্কটি এমন হয়েছে। কিন্তু একটা প্রাথমিক সংকট তৈরি হবে, এটা আমরা শুরুতেই বুঝতে পারছিলাম। সেটি হচ্ছে যেহেতু বিতর্কে আমরা একটা ইহলৌকিক বা যেটাকে ইংরেজিতে বলা হয় সেকুলার, একটা ইহলৌকিক জ্ঞান কাঠামো ব্যবহার করে একটা পারমার্থিক আদর্শকে বোঝার চেষ্টা করছি, ফলে সেখানে মানে নানান রকম মানে আপনারা
আপনারা বিতর্কের উদ্দেশ্যটি কি সেখান থেকে বারবার সরে যাচ্ছিলেন বা যাবেন এরকম, বা আমাদেরও বারবার সমস্যা হবে সেটি আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু বিতর্কে আরো বেশি জটিলতাটি হচ্ছে ভাষাটা। শুধু একটি জিনিস বলি, আপনারা দুজনে মন দিয়ে আর একবার হচ্ছে টপিকটা পড়ো। এবার চিন্তা করে দেখেন যে এই যে দুটি পদ্ধতি, একটা পদ্ধতি হচ্ছে যে কোন জিনিসটি শরিয়া মোতাবেক হচ্ছে আর কোন জিনিসটি হচ্ছে না, তার নির্ণয় করার দায়িত্ব কি রাষ্ট্রের নাকি ইন্ডিভিজুয়াল ব্যবসায়ী নিয়োগ করা মানে ধর্মীয় আলেম? এটা ইটসেলফ একটা শরিয়ার প্রশ্ন। এই কথাটা বুঝাতে পারছি? মানে রাষ্ট্র এখানে লোক নিয়োগ দিচ্ছে নাকি প্রত্যেকটা ব্যাংক আলাদা আলাদা ভাবে আলেম নিয়োগ দিচ্ছে, এইটার মধ্যে কোনটা বেশি শরিয়া সম্মত, এটাই বিতর্কের একটা সেন্ট্রাল কোয়েশ্চেন। আবার পরে আমার মনে হয় যে মোশনটা ইনিশিয়ালি পড়ার কারণে সামহাও এটা আপনাদের গোটা আলোচনার মধ্যে অংশই হবে। আমি আরেকবার বুঝাই বলি কথাটা, অবশ্যই এটা প্রাইমারি অংশ। আপনারা আমার মোশনটা পড়েন, আপনাদের এটা মানে বাংলা রিডিং কম্প্রিহেনশনের ঝামেলা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আমি বলতেছি না আপনারা যা বলছেন তা বিতর্কের অংশ হবে, কিন্তু আমি যখন জিজ্ঞেস করতেছি যে মডেল এক্স আছে মডেল ওয়াই আছে, এই মডেল এক্স এবং মডেল ওয়াই এর মধ্যে কোন মডেলটি বেশি ডেমোক্রেটিক, কোন মডেলটি বেশি ডেমোক্রেটিক, তখন আপনাকে আপনার একটা প্রাইমারি প্রশ্ন বা বার্ডেন ডিবেটে হয়ে যায় যে এই দুইটা যে প্রক্রিয়া, রাষ্ট্র কর্তৃক কেন্দ্রীয়ভাবে শরিয়ার সীমানা নির্ধারণ করে দেওয়া, দুই ইন্ডিভিজুয়াল ব্যাংকের দ্বারা বা একক ব্যাংকের দ্বারা তাদের নিজস্ব আলেমদেরকে সংগঠিত করে তার মধ্য দিয়ে কি শরিয়া হবে কি শরিয়া হবে না, এটা একটা কেন্দ্রীয় প্রশ্ন। এই কেন্দ্রীয় প্রশ্নটা মাথায় থাকলে যেটা হতো, এই বিতর্কটাকে আসলে কোথায় আমরা পিচ করবো সেটা আমাদের করতে সুবিধা হবে। আমাদের একটা কেন্দ্রীয় সংকটটা এখানে কি, যে আমরা মূলত একটা পুঁজিবাদী কাঠামোর মধ্যে যেখানে ব্যাংকিং এ যাবতীয় মার্কেট টাইপ ব্যাংকিং এ যেটাকে আমরা বলতেছি সুদ, সেটা মানে গ্রহণযোগ্য, কিন্তু একই সঙ্গে আমরা এখানে একটা প্যারালাল বা সমান্তরাল ব্যবস্থা তৈরি করেছি, যে ব্যবস্থাটাকে আমরা ইসলামিক ব্যাংকিং বলছি, যেখানে সুদ গ্রহণযোগ্য। তাহলে এখানে আমি যদি ইনসেন্টিভের জায়গা থেকে দেখি, কাঠামোর মানে প্রণোদনার জায়গা থেকে দেখি, তাহলে একটা ব্যাংকের আসলে সুদ না করার বা আরো প্রফিট না করার কোনো ইনসেন্টিভ, কিন্তু সে যদি এখানে যেহেতু একটা ব্যাপকভাবে ইসলামী মূল্যবোধের মানুষ রয়েছে, ফলে আমি যদি আমার ব্যাংককে শরিয়া ব্যাংক বলি, তাহলে আরো বেশি সংখ্যক গ্রাহক, একটা নির্দিষ্ট ধরনের গ্রাহক আমার কাছে বেশি আসবে, এটা নিজেও একটা প্রলোভন, এটা নিজেও একটা ইনসেন্টিভ। তো সেই কারণে যে কোনো ব্যাংক আসলে শরিয়া আইনের কথা বলে শরিয়া আইন মেনটেন না করার একটা কাঠামোগত কারণের থাকে। সেটা কোন জায়গায় দূর হবে এই নিয়ে তো আপনারা বিতর্ক করেছেন, যে একদল বলছে যে এটা সরকারের হাতে থাকলে দূর হবে, একদল বলছে যে এটা ইন্ডিভিজুয়াল ব্যাংকের হাতে থাকলে দূর হবে। আমি বলছি, আমরা বলছি আমাদের এখানে বসে অনেক কনফিউশনের মধ্য দিয়ে আমরা যে আন্ডারস্ট্যান্ডিং পৌঁছতে পেরেছি, এটা বিতর্কটার অর্ধেক। বিতর্কটার আরেক অর্ধেক হচ্ছে যে কোনভাবে এটাকে রেগুলেট করা বা কোনভাবে এটাকে নিয়ন্ত্রণ করা মোর শরিয়া সম্মত, অধিকতর শরিয়া সম্মত। সেই বিষয়ে সরকারি দলে তৃতীয় বক্তার থেকে সামান্য কিছু আলোচনা এসেছে, ওই ইতিহাস ঠিক, কিন্তু সেগুলো আসলে খুব ভালো মতো আসে। ফলে বিতর্কটা আমরা মূলত ফাইন্যান্সিয়ালাইজেশন নিয়ে করেছি। তবে তারপরেও আপনারা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আসলে নিশ্চয়ই এখানে যারা আছেন তারা অনেক কিছু শিখেছেন, শুনেছেন, আলোকিত হয়েছেন। আমি এই কথাটুকু পাবলিকলি বলতে চেয়েছিলাম, কারণ এখানে যদি বিতর্কে এনথুজিয়াস্টিক অনেক মানুষ রয়েছেন যারা বা নানানভাবে আছেন। তো এই কথাগুলো যদি আমি আপনাদেরকে আলাদা করে আপনাদেরকে পরবর্তীতে দিই, তাহলে তাদের হয়তো এটা শোনা হবে না, সেই জায়গা থেকে আলোচনাটুকু কথা। আমাদের এখানে আমাদের রেসিডেন্সিয়াল বোর্ডের অনেক স্বনামধন্য শিক্ষক উপস্থিত আছেন। আজকে অনেকদিন পরে অডিটোরিয়াম থেকে ফিরে আসছেন, খুবই আনন্দের। আমরা কথা বলার এখানে আরো অনেক আয়োজন রয়েছে। বিতর্কের যে ফলাফল, সেই ফলাফল সবাই পেয়ে যাবে একটু বাদে। আমরা সরকারি পক্ষ দলকে, বিপক্ষ দলকে, যারা আমাদের এখানকার আয়োজক, তাদের, আমাদের শিক্ষকদের, যারা এখানে উপস্থিত রয়েছেন, সব আমাদের অতিথি, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। বাংলা বিতর্কে অস্ট্রালস নামে যে ফরম্যাট, এই ফরম্যাট একেবারে নতুন। 8 মিনিট ধরে এখানে মানুষ কথা বলেন,
এবং কোনো পয়েন্ট অফ ইনফরমেশন থাকে না। আমরা অনেকটা সনাতনীর মতো পক্ষ দল বিপক্ষ দল অ্যাফার্মেটিভ নেগেটিভ বলে তাদেরকে সম্বোধন করি। তো এটা একটা খুবই একটা ধ্রুপদী ফরম্যাট বা ধ্রুপদী একটা সংস্করণ বিতর্কে, কিন্তু এটা ইংরেজি বিতর্কেই ছিল। বাংলা বিতর্কে প্রথমবারের মতো এটিকে হচ্ছে আরডিএস নিয়ে এলো। তো সেখানে ভুল ত্রুটি সীমাবদ্ধতা যাই হলো, এই যে প্রথম উদ্যোগকে আমরা করতাল দিয়ে সাধুবাদ জানাই। সবাইকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আরডিএস এর জন্য শুভকামনা, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের জন্য শুভকামনা আমাদের সবার তরফ থেকে। এখানকার যে সেশন, এই অধিবেশন এখানে মুলতবি করছে। ধন্যবাদ। The Remains Debating Society RDS and Dhaka Residential Model College was founded on the principle of logical thinking and intellectual growth. Among the many debating clubs across the country, RDS stands as one of the most eminent, consistently setting itself apart in the debate circuit. And within the halls of the RMC, it was the very first club to be founded in the RMC's history, and rightfully so. Among the other notable 18 clubs, RDS has lived up to its legacy and maintained its reputation to this day. The Remains Debating Society, RDS, traces its roots back to the Dhaka Residential Debating Forum, DRDF, which came to fruition in 1989. DRDF hosted the Inter-House Debate in 1994 and achieved the milestone by winning the 8th National TV Debate. In 2003, it was officially renamed the Remains Debating Society, RDS. The panel system was introduced in 2013. 2019, a year to remember, RDS focused on building English debate culture while Bangla debaters were already dominating the circuit. That year, RDS organized its first combined English and Bangla debate segment, the biggest fest it had held so far, and won the Novice Champion title in Pre-Worlds for the first time. In 2020, despite the pandemic situation, volunteers and executives unitedly organized a successful fest, hosted online events, continued the Bagni magazine, ran RDS Intra, and welcomed new debaters virtually. RDS never really stopped dreaming. It's a place where ideas grow, creativity shines, and confidence builds. With decades of tradition and a vibrant debating environment, RDS helps you with critical thinking, research, and communication skills, preparing you for future success and your career. Join us, add your voice, and transform into not just a speaker, but a leader.